পঞ্চম পর্ব। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়ক কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। কাজী নজরুল ইসলাম। সূর্যবার্তা। এবারে ফিরে আসি আমার নবীন কৈশোরের সিংহদ্বারে। ১ জানুয়ারি ১৯৭২-এর দোরগোড়ায় ৩৫ নম্বর হেয়ার রোডের সরকারি বাসভবনে সেই দিন আমরা উঠলাম। প্রাচীন অশ্বত্থ ও ছায়াঘেরা গাছপালায় ঢাকা হালকা হলুদ রঙের এই বাসভবন। স্পেন ও মেয়র দেশের ঐতিহ্যবাহী হালকা হলুদ এঁটেল মাটির রঙে রাঙানো ব্রিটিশ যুগের এই বাসভবনটির ১ ও দোতলা জুড়ে রয়েছে খোলা বারান্দা। নিচতলায় দোতলায় ওঠার সিঁড়ির বাঁ পাশে বসার ঘর, ডান পাশে খাবার ঘর ও রান্নাঘর। এছাড়া পুরুষ আত্মীয় স্বজনের থাকার ঘর ও আব্বুল ব্যক্তিগত সহযোগীদের অফিস কক্ষ। জলছাদে ঢাকা গাড়ি বারান্দা ছাড়িয়ে দক্ষিণ পূর্ব দিক জুড়ে রয়েছে ফুলের বাগান, দুর্বাঘাসের গালিচায় ঢাকা প্রাঙ্গণ, দোলনা ও স্লাইড। উত্তরে আব্বুর গাড়ির চালক ও তার পরিবার, অন্যান্য কর্মচারী যেমন সুইপার, পাঁচক, মালি ও তাদের পরিবারের বাসগৃহ। পশ্চিমে বাড়ির সামনের প্রধান গেটের পাশে নিরাপত্তা পুলিশদের থাকার ব্যবস্থা। দোতলায় বারান্দার মুখোমুখি যেখানে সিঁড়ি শেষ হল ও তার বাঁ পাশের বড় ঘরটিকে প্রায়ই ব্যবহার করা হতো পরিবারের কমন রুম হিসেবে। ছোট্ট সোহেল ও মিমি ওই ঘরে থাকত। কখনো কখনো আমরা ৪ ভাই বোন একত্রে ঘুমাতাম। ঘরটির একপাশে বসার কিছু চেয়ার ও ছোট টেবিল পাতা। আব্বুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কখনো এই রুমটিতে বসে চা নাস্তা খেতেন, কথাবার্তা বলতেন। আম্মার রেকর্ড প্লেয়ার, শাড়ি কাপড় ও ব্যক্তিগত সামগ্রী এই ঘরটিতে থাকত। ওই ঘরটির পাশে ছোট আরেকটি ঘর। কমন রুমের সঙ্গে লাগোয়া দরজা দিয়ে ওই ছোট ঘরে প্রবেশ করা যেত। ওই ঘরটিতে আব্বু ও আম্মা থাকতেন। ঘরটিতে ছিল একটি মাঝারি আকারের আয়নাওয়ালা ড্রেসিং টেবিল, শোবার খাট, বুকশেলফ ও পড়ার টেবিল চেয়ার। ঘরটির দ্বিতীয় দরজাটি দক্ষিণের বারান্দার সঙ্গে সংযুক্ত ছিল। দোতলার সিঁড়ির ডান পাশে কমন রুমের উল্টো দিকে ছিল আরও একটি বড় ঘর, যার বেশ কিছু নামকরণ আমি করেছিলাম, যেমন এমার্জেন্সি রুম, নিরাময় কেন্দ্র, সালিশ কেন্দ্র ইত্যাদি। এই রুমটির দুই পাশে বড় খাটপাতা, চেয়ার টেবিলও রয়েছে। গ্রাম ও দূরদূরান্ত থেকে আসা রোগী, দুস্থ, অভাবী ও নানাবিধ সমস্যায় আক্রান্ত পরিবারের জন্য এই ঘরটি সংরক্ষিত ছিল। রিমিও এই ঘরটিতে থাকত। ওই ছোটবেলা থেকেই দুর্দশাগ্রস্ত মানুষের সমস্যা লাঘবের জন্য রিমির কর্মোদ্যোগ ও আন্তরিকতা ছিল অতুলনীয়। নিরাময় কেন্দ্র, যার অপর নাম ছিল মধ্যের ঘর, তার সঙ্গের লাগোয়া দরজা দিয়ে পশ্চিমের ঘরটিতে প্রবেশ করা যেত। আব্বু ও আম্মার ঘরের সমান আকারের এই ছোট ঘরটিতে থাকতেন আমাদের নানা। বিষয় সম্পত্তির প্রতি সদা নির্মোহ দার্শনিক অন্তর্দৃষ্টির এই বর্ষিয়ান শিক্ষাবিদ তার জমিজমা যা ছিল তার সবটুকুই ভাগ করে দেন ৫ ছেলে মেয়ের মধ্যে। অবসর জীবনের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন তার ছোট ছেলে, আমাদের ছোট মামু সৈয়দ গোলাম মাওলা, ও ছোট মেয়ে লিলি, আমাদের আম্মার সঙ্গে। নিরাময় কেন্দ্র মধ্যের ঘরের উত্তর দিকের ঘরটিতে আমি থাকতাম। ওই ঘরটিও ছিল নিরাময় কেন্দ্র বা এমার্জেন্সি রুমেরই অপর এক্সটেনশন, অর্থাৎ রোগশোক দাপে ক্লিষ্ট অতিথিদের স্থান সংকুলান না হলে তারা এই ঘরটিও ব্যবহার করতেন। আমার ঘরের জানালা দিয়ে দেখা যেত বাড়ির পেছনের একাংশ, কর্মচারীদের বাসগৃহ ও প্রাচীন মহিরুহের ছায়াঘন সুগম্ভীর উপস্থিতি। জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের স্কুল খুলল। প্রায় ১০ মাস পর সহপাঠীদের সঙ্গে দেখা। সবার মধ্যে সে কি আনন্দ ও উল্লাস! সকলেই আমরা সোৎসাহে মুক্তিযুদ্ধের ৯ মাসের স্মৃতিচারণা করছি। আমার কিছু সহপাঠী ভারত পাকিস্তান বিমান যুদ্ধের বর্ণনা দিল। ছাদের ওপর দাঁড়িয়ে হাত নেড়ে নিজ হাতে গড়া বাংলাদেশের পতাকা উড়িয়ে তারা বাংলাদেশের মিত্রবাহিনী ভারতীয় মিগের অন্তরিক্ষ অভিযানকে জানিয়েছে সাদর অভ্যর্থনা। পাকিস্তানি বিমান ভূপ্রতীত হওয়ায় তারা উল্লসিত হয়ে চারদিক সরগরম করেছে। বিমান যুদ্ধের বর্ণনা শুনে মনে হল, ইস, আমিও যদি সেদিন ওদের সঙ্গে থাকতাম। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি জনগণ মনোনন্দিত বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করলেন। আনন্দে আত্মহারা লক্ষ লক্ষ মানুষের ঢল চারদিকে। তাদের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা ব্যাকুল। নেতাকর্মী পরিবৃত বঙ্গবন্ধু উঠলেন খোলা ট্রাকে। লক্ষ লক্ষ জনতার প্রাণঢালা অভিনন্দনের মাঝ দিয়ে ট্রাকটি ধীর গতিতে চলল রেস কোর্স ময়দানের, বর্তমানে যার নাম সোহরাওয়ার্দী উদ্যান। ভবিষ্যতে এর সাথে হয়তো স্বাধীনতা পার্ক নামকরণ যুক্ত হবে।
উদ্দেশ্যে। সেখানে তিনি ভাষণ দেবেন। মুজিব কাকুর পাশেই আনন্দে উদ্বেলিত আব্বু দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ মুজিব কাকু আব্বুর কানের কাছে মুখ নামিয়ে বললেন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। 12ই জানুয়ারি সন্ধ্যায় আম্মা সহ আমরা বঙ্গভবনে গেলাম। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আব্বু মুজিব কাকুর কাছে প্রধানমন্ত্রীর দায়িত্বভার সমর্পণ করলেন। উদ্বিগ্ন ঝলমলে হাসি ভরা মুখে আব্বু বললেন, আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সে তার অনুপস্থিতিতে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত থেকে দেশকে স্বাধীন করেছি। আবার নেতাকে মুক্ত করে তারই হাতে প্রধানমন্ত্রীর দায়িত্বভার তুলে দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। অন্তত ইতিহাসের পাতার এক কোণায় আমার নামটা লেখা থাকবে। আমার পাশে বসে আব্বুর হাসি ভরা গৌরবদীপ্ত মুখ, মুজিব কাকুর আত্মপ্রত্যয়ী অভিব্যক্তি ও চারদিকের আনন্দঘন পরিবেশ দেখে সেদিন মনে হয়েছিল আর শঙ্কা নেই, বাংলাদেশের সুদিন বুঝি ফিরে এলো। স্কুল থেকে ফিরে আমাদের সময় কেটে যেত খেলায় আর খেলায়। আমাদের বাড়ির পিছনের কর্মচারীদের ছেলেমেয়েদের অনেকে আমাদের সঙ্গে খেলায় যোগ দিত। খেলার সঙ্গীদের মধ্যে সবচেয়ে তো ছিল শাহনাজ, আমারই সমবয়সী। ওর বাবা দিনাজপুরের সাঁওতাল অঞ্চলের অথবাসী ছিলেন, নাম মংলু। আমরা ডাকতাম মংলু ভাই বলে। দোহারা গড়ন, এক মাথা কোঁকড়া চুল, নিকশ কালো রঙের, পেশিবহুল পেটানো শরীর, মুখ ভরা বিনম্র হাসি, এই হল মংলু ভাই। আমার নানি বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে কাটিয়েছেন জীবনের বেশ কিছু বছর। পরবর্তী সময় বিআরটিসি বাসের মেকানিক হিসাবে চাকরি নেন ঢাকা শহরে। মুক্তিযুদ্ধের সময় সর্বশান্ত মংলু ভাই আব্বুর স্বদেশ প্রত্যাবর্তনের পর তার শরণাপন্ন হন। মগ্গবাজারে মেজো মামু ও ছোট মামুর পাশাপাশি বাড়ি। নানা তখন ছোট মামুর বাড়িতে অবস্থান করছেন। পাকিস্তান সেনাবাহিনীর অপেক্ষাকৃত ভদ্র প্রথম দলটি চলে যাবার পর দ্বিতীয় যে দলটি আসে তারা নানার সাথে রুক্ষ আচরণ শুরু করে। এরই মধ্যে নানা অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তির কারণ দেখিয়ে আমাদের বাসা ত্যাগ করেন। পিজি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তিনি ছোট মামুর বাসায় চলে যান। আব্বু সৈয়দ নজরুল ইসলাম ও আরও জনাপাঁচিক সহকর্মীসহ স্বদেশ প্রত্যাবর্তনের সন্ধ্যায় তাদের সঙ্গে দেখা করতে গেলেন। ছোট মামু পরিবারসহ মামির বাড়ি বরিশালের উলানিয়া থেকে ঢাকায় ফেরত এসেছেন। মাসখানিক আগে ঘরের সব আসবাবপত্র, এমনকি সিলিং ফ্যান পর্যন্ত তাদের অবর্তমানে লুটপাট হয়ে যায়। আব্বুদের জন্য বারান্দায় পার্টি পেতে দেওয়া হলো। ছোট মামি মুড়ি ও চা দিয়ে আপ্যায়ন করলেন। সেখানেই মংলু ভাই দেখা করলেন আব্বুর সঙ্গে। 4 নাবালক সন্তান, এক অন্তঃস্থত্তা কন্যা, নাতনি ও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব মংলু ভাইয়ের কাঁধে, অথচ তিনি তখন সর্বশান্ত। মেয়ের জামাইও নিখোঁজ। পাড়ার মাও নীরা বিজয় দিনের সন্ধ্যায় তাকে ধরে নিয়ে যায়। দিশেহারা মংলু ভাইকে আব্বু সান্ত্বনা দিলেন। আব্বুর উদ্যোগে পরিবারসহ তাদের জন্য হেয়ার রোডের বাসভবনে কর্মচারীদের এলাকায় বসবাসের ব্যবস্থা করা হয়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত 2 বছরের বেশি মংলু ভাই ও তার পরিবার সেখানেই বসবাস করতেন। খেলতে খেলতে প্রায়ই চলে যেতাম কর্মচারীদের এলাকায়। আব্বুর সরকারি গাড়ির ড্রাইভারের বউটি ছিল ফুটফুটে সুন্দরী, কিন্তু দারুণ মুখরা। আমাকে দেখলেই গলার স্বর নামিয়ে ফেলত এবং গুনগুন করে সুইপারের বউয়ের সঙ্গে ঝগড়া চালিয়ে যেত। মংলু ভাইয়ের বেড়া দিয়ে ঘেরা 2টি ঘর পরিপাটি করে রাখা, ছোট উঠোনে লাকড়ির চুলো। শাহনাজের মা মুরিয়ম বেবি মুর্শিদাবাদের মেয়ে, আমরা সম্বোধন করতাম ভাবি বলে। একহারা গড়ন, গৌরবর্ণের মুখটি জুড়ে মমতার হাসি। ভাবির রান্নার হাত ছিল দারুণ। বিশেষ করে তার হাতের খাসির মগজ ভুনা পছন্দ করতাম বলে প্রায় তিনি সেটা আমার জন্য বেঁধে রাখতেন। ওখানে গেলে দেখা হয়ে যেত হুসনা আপার সঙ্গে, শাহনাজের বড় বোন। ছিপছিপে গড়ন, দুধে আলতা বরণ, টানা টানা চোখ, কোমরে তার পুটিয়ে পড়ত মেঘবর্ণের একরাশ ঘন চুল। বয়স বড়জোর 21। ঘরের জানালা দিয়ে উদাস নয়নে তিনি বাইরের দিকে তাকিয়ে থাকতেন। ঝর্ণাধারার মতো তার চোখ বেয়ে পড়ত জল। ফখরে আলমকে তিনি তখনও খুঁজছেন। 1969 সালে নভেম্বর মাসে হুসনা আপার সঙ্গে ইস্পাহানি কোম্পানির গাড়ির ড্রাইভার অবাঙালি ফখরে আলমের বিয়ে হয়। সোহেলকে নিয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা আম্মা ও আমরা 3 বোন সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। সে সময়ের জনপ্রিয় ছায়াছবি 7 ভাই চম্পায় নায়িকা কবরীর এক সন্ধির ভূমিকায় অবতীর্ণ হয়ে হুসনা আপা অনেকের নজর কেড়েছিলেন। বিয়ের পর তার অভিনয় ছেদ পড়ে। ঘর সংসার নিয়ে হুসনা আপা ব্যস্ত হয়ে পড়েন। প্রথম কন্যা সন্তান শাহানার জন্মের পর শিশু শাহানা ও ফখরে আলম সহ আমাদের বাসায় বেড়াতে আসেন, সঙ্গে বাক্সভরা মিষ্টি। সেই নম্রভাষী নির্বিরোধী ফখরে আলমকে তাদের মগবাজারের ইস্পাহানির কোয়ার্টার থেকে বিজয় দিবসের দিন সন্ধ্যা 6টায় মুক্তিযোদ্ধা নামধারী পাড়ার কিছু মাস্তান যুবক অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। তার অপরাধ, তিনি অবাঙালি, বিহারি। পুত্র সন্তান শাহ আলমকে নিয়ে অন্তঃসত্ত্বা হুসনা আপা অনুনয় করে বলে, আমি বাঙালি, ফখরে আলম নির্বিরোধী মানুষ, তাকে মারবেন না।
অস্ত্রধারীরা আশ্বাস দেয়, আমরা আলমকে মারব না, ছেড়ে দেব। রাত 2টায় ওই মাস্তান দলের একজন ফোন করে জানায় তারা ফখরে আলমকে মধ্যরাতে ছেড়ে দিয়েছে, কিন্তু বাড়ি ফেরার পথে মগবাজার শাহ সাহেব বাড়ির মাজারের কাছ থেকে অন্য দল তাকে তুলে নিয়ে গিয়েছে। পরদিন দ্বিতীয় দলের অপর এক ব্যক্তি ফোন করে জানালো যে ফখরে আলমকে হত্যা করে তার লাশ খালে ফেলা দেওয়া হয়েছে। ফখরে আলমের মা কেঁদে বললেন, অন্তত লাশটিকে তো ফেরত দিতে পারত। পুরো খবর বিশ্বাস করতে হুসনা আপার মন চাইল না। আশা নিরাশার মধ্যে দিন পার হতে লাগল। ফখরে আলম আর ফিরে এলো না। হুসনা আপারও অপেক্ষার শেষ হল না। 17 জানুয়ারি 1972। বহু দর্শনার্থীর ভিড় ঠেলে হুসনা আপা হেয়ার রোডের বাড়ির নিচতলার ঘরে ঢুকলেন। আব্বু তখন অর্থসচিব মতিউল ইসলামের সঙ্গে যুদ্ধবিধ্বস্ত নবজাত রাষ্ট্রের অর্থনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। এরই মধ্যে হুসনা আপার বিলাপে আলোচনা বন্ধ করতে হল। তিনি কাঁদতে কাঁদতে আব্বুকে অনুরোধ করলেন ফখরে আলমকে উদ্ধারের জন্য। আব্বু সেই মুহূর্তেই আইজিকে ফোন করে বিষয়টি অবহিত করলেন। ফখরে আলমের ছবি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলখানায় খোঁজ লাগালেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের সময় ব্যক্তিগতভাবে আব্বু নিজেও ফখরে আলমের খোঁজ করলেন। সবই বৃথা। আব্বু একদিন ডেকে পাঠালেন হুসনা আপাকে। তার মাথায় হাত বুলিয়ে ব্যথিত কণ্ঠে বললেন, মা, ধৈর্য ধরো, ও বেঁচে নেই। ওই ঘটনার বছরখানেক পর ফখরে আলমের মা শামসুন্নিসা এলেন আম্মার সঙ্গে দেখা করতে, সঙ্গে হুসনা আপা। দোতলার পারিবারিক কমন রুমে আমি তাদের বসালাম। বিধবা মায়ের একমাত্র সন্তান ছিল ফখরে আলম। শৈশবে পিতৃহারা শিশুপুত্রকে এই মা বহু কষ্টে বড় করেছিলেন। আম্মা তার হাত ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। শোকাহত মা এক হৃদয় নিংড়ানো দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার ছেলে অসময়ে চলে গেল, সেটি আল্লাহর ইচ্ছা। বাংলাদেশের বুকে তাকে রেখে গেলাম। 1973 সালের সেপ্টেম্বর মাসে তিনি, হুসনা আপা ও 2 নাতি-নাতনি সহ করাচিতে আত্মীয়স্বজনের কাছে চলে যান। স্বাধীন দেশের মাটিতে 29 ফেব্রুয়ারি আমার 12তম জন্মদিন পালিত হল। লিপ ইয়ারে ভূমিষ্ঠ হওয়ার কারণে ওই দিনটিকে আমার 3য় জন্মদিন হিসেবেও ধরা যেতে পারে। জন্মদিন, ভরা পূর্ণিমার রাতে গানের জলসা, গহীন বনে চড়ুই ভাতি, দৌড় ও সাঁতার প্রতিযোগিতা, 3 ধরনের আনন্দময় উৎসবগুলো পালিত ও আয়োজিত হতো আম্মার উৎসাহে। আম্মার উৎসাহে আব্বু বাধা দিতেন না, কিন্তু নিজেকে সযত্নে আড়াল করে রাখতেন লাজুক কিশোরের মতো। আব্বুর প্রতিটা মুহূর্তই যেন নিবেদিত ছিল দেশের কল্যাণে। কখনো কখনো যখন তিনি উপস্থিত হতেন আমাদের আনন্দ উৎসবে, তার ঠোঁটের কোণে লেগে থাকত এক চিলতে লাজুক হাসি, তার চোখের দুটিতে সামান্য বিস্ময়। আমার জন্মদিনের সন্ধ্যায় তিনি সারা দিনের কাজ সেরে বাড়ি ফিরলেন। বাড়ি তখন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সরব উপস্থিতিতে গমগম করছে। অতি উৎসাহী কিছু তরুণ আত্মীয় দক্ষিণের বারান্দায় ব্যান্ডের তালে তালে সৎসাহে গাইছে, ওবে সালেকা, ওরে মালেকা, ওরে ফুলবানু। আজম খানের ওই গানটি তখন খুবই জনপ্রিয়। এরই মধ্যে শাড়ি পরা, খোপা বাঁধা আমাকে দেখে আব্বু অবাক হয়ে গেলেন। মাথায় হাত বুলিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। তারপর নিভৃতে ঘরে ডেকে নিয়ে স্মরণ করিয়ে দিলেন তার প্রিয়তমা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দুরবস্থা। বললেন, সংবরণ সংযমের কথা এমনভাবে যেন আমাকে একাকী লক্ষ্য করে নয়, তার মধ্যে শরিক তিনি নিজেও। তার কিশোরী কন্যাকে বিনম্রভাবে উপদেশ দিলেন, উপদেশ না দেওয়ার ছলে। একটু পর আমি ফিরে গেলাম ব্যান্ডের কাছে। আমার অনুরোধে ব্যান্ডের বাজনা থেমে গেল। আমাদের যুগে জন্মদিনের প্রধান উপহার ছিল বই। তরুণ রাজনীতিক আসম আব্দুর রব তার উপহার দেওয়া সুকান্ত সমগ্রের পাতায় লিখলেন, রিপি, আমি বাংলাদেশে পৃথিবী দেখতে চাই, তোমরা তা বাস্তবে দেখো। রবি ঠাকুরের গল্পগুচ্ছের পাতায় লিখলেন, রিপি, আজ তোমার জন্মদিন, কারো মৃত্যুদিন, বড় হয়ে মনে রেখো। উপহার স্বরূপ আরও পেলাম রবি ঠাকুরের সঞ্চয়িতা। উপহারদাতা অপর তরুণ নেতা নূরে আলম সিদ্দিকী। কাজী নজরুল ইসলামের সঞ্চিতা, মীর মোশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস কারবানার প্রান্তর বইগুলোও ছিল উপহারের সাইতে। সুকান্তের বিদ্রোহের কবিতা এতই ভালো লেগে গেল যে তাকে ধন্যবাদ জানিয়ে জন্মদিনের রাতেই লিখে ফেললাম এক চিঠি। অনন্ত লোকের অধিবাসীর কাছে লেখা সেই আমার প্রথম চিঠি। তার ঠিকানা খুঁজতে গিয়ে যখন জানলাম যে মাত্র 21 বছর বয়সেই বাংলা কাব্যের এই প্রতিভাবান তরুণের মহাপ্রয়াণ ঘটেছে, তখন আমি কেঁদেই খুন। জ্বরের কারণে স্কুল কামাইয়ের দিনগুলোতে এক নাগাড়ে পড়ে শেষ করলাম কারবালার প্রান্তরে। উপন্যাসের গাঁথুনি ও সাবলীলতা মন ছুঁয়ে গেল।
নানার ঘরে ইমাম গাজ্জালি ও শেখ সাদির দর্শন ও কাব্য শোনার ফাঁকে ফাঁকে শুরু করলাম রবি ঠাকুরের গল্পগুচ্ছ পড়া। এক ঝড়ের রাতে বিদ্যুৎ চলে গেল। আমি দৌড়ে গেলাম নানার ঘরে। মোমবাতির মৃদু আলোর কম্পন শরীরে মেখে শেষ করলাম রবি ঠাকুরের নষ্টনীর প্রেমের গল্পটি। আব্বুর ঘরের সামনের অপেক্ষাকৃত নিরিবিলি বারান্দাটি বেছে নিলাম কবিতা পড়ার জন্য। সঞ্চয়িতার বধূ কবিতাটি পড়লাম বারবার, অজান্তেই মুখস্থ হয়ে গেল পুরো কবিতা। বেলা যে পড়ে এলো জলকে চল, পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে, কোথা সে ছায়া সখী, কোথা সে জল, কোথা সে বাঁধা ঘাট অশ্বথের তল। এরই মধ্যে পুনরায় গান শেখা শুরু হলো মূলত আম্মার উৎসাহে। ১৯৭০ সালে রিমিও আমার হারমোনিয়ামে হাতে খড়ি। আমাদের গানের প্রথম শিক্ষক ছিলেন আবু সাইদ স্যার ও নাচের প্রথম শিক্ষক আসাদ স্যার ও শারমিন আপা। ১৯৬৭ সালে আম্মা তিমি ও আমাকে নাচের স্কুলে ভর্তি করে দেন। ১৯৬৮তে রিমি, আমি, সীমা ও পপি টিভিতে ছোটদের দলীয় কথক নৃত্যে প্রথম পুরস্কার পাই। গৌহর জামিল ছিলেন বিচারক। শিল্পী নাশিদ কামাল, ইজু আমাদের নাম ঘোষণা করেছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান টেলিভিশনের একমাত্র মহিলা স্টাফ অনুষ্ঠান উপস্থাপিকা মাসুমা খাতুন ছিলেন ছোটদের অনুষ্ঠানের হোস্ট। স্টুডিও থেকে বেরিয়ে আসতেই তিনি আমাদের জড়িয়ে ধরে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছিলেন। ছোটদের প্রতি তার আন্তরিক স্নেহ, সহানুভূতি ও প্রেরণার কারণে তিনি ছোটদের মধ্যেও ছিলেন বিশেষ জনপ্রিয়। এবারে আবু সাইদ স্যারের উৎসাহে তার অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে স্বাধীন বাংলাদেশের টিভিতে রিমি ও আমি গাইলাম বসন্ত বরণের গান। সাকিনা সারোয়ার ছিলেন সেই অনুষ্ঠানের প্রযোজক। ছুটির দিনে পালা করে আমরা হারমোনিয়ামে তুলতাম ভৈরবী পুরবী রাগের ঝঙ্কার। পরবর্তী শিক্ষক পিসি গোমেজ শেখালেন আরও কিছু হিন্দুস্থানি রাগরাগিনী এবং আমাদের প্রিয় বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত। আব্বুর ঘরের সামনের বারান্দাটি আমার খুব পছন্দের ছিল। ওই বারান্দা থেকে দেখা যেত প্রাচীন গাছপালায় ঘেরা আমাদের খেলার মাঠ, দোলনা, স্লাইড, ব্যাডমিন্টনের কোর্ট ও অজস্র ফুলের সমারোহ। আগ্রহ ভরে আম্মাকে একদিন হারমোনিয়ামে সদ্য তোলা চাঁদের হাসির বাঁধ ভেঙেছে গানটিকে শোনালাম। আম্মা তন্ময় হয়ে গানটি শুনলেন। তখন মন সন্ধ্যা, আব্বু অফিস থেকে বাড়ি ফিরেছেন। আম্মার নির্দেশে আবারও আব্বুকে গানটি গেয়ে শোনালাম। আব্বু দাঁড়িয়ে গানটি শুনলেন, তারপর মিষ্টি হেসে বললেন, মনে হয় সেদিনের কথা, রিপিমাত্র কথা বলতে শিখেছে, অন্ধকারকে বলতো বন্ধকার, আর সে কিনা আজ গান গেয়ে শোনাচ্ছে। আব্বুর স্মৃতিচারণার বেশি দূর এগোল না। পিএ খবর দিল নিচে বেশ কিছু দর্শনার্থী আব্বুর সাক্ষাৎ প্রার্থী। আব্বুর সবচেয়ে ছোট বোন, আমাদের বুলবুল ফুফুর বড় মেয়ে রেখা আপা, প্রায় সব ধরনের খেলাতেই ছিলেন সমান পারদর্শী। সাইকেল চালানোতে ছিলেন বিশেষ পটু। তিনি যত্নের সঙ্গে রিমি ও আমাকে সাইকেল চালানো শেখালেন। ছোট কোনো লেডিস বাইক নয়, একেবারে বড়দের উঁচু কালো রডওয়ালা সাইকেল। বারবার আছাড় খেতে খেতে যখন সাইকেল চালানো অভ্যাস করছি, তখন হঠাৎই আব্বু আমাকে দেখে ফেললেন। সঙ্গে কালীগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ ময়েজুদ্দিন আহমেদ ১৯৮৫ সালে রাজনৈতিক মিছিলে এরশাদ দলের সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত, এবং সাভারের সাংসদ আনোয়ার জং সাহেব, তাদের বিদায় দিতে আব্বু নিচতলার অফিস কক্ষ থেকে গাড়ি বারান্দায় এসেছেন। তখন সন্ধ্যা হয়। আমাকে সাইকেল চালাতে দেখে ময়েজুদ্দিন সাহেব আগ্রহ ভরে এগিয়ে এসে বললেন, মা, তোমার সাইকেলটা একটু চালাতে পারি? আমি সৎসাহে মাথা নাড়তেই তিনি সাইকেল চালানো শুরু করলেন। বললেন, বর্তমানে প্র্যাকটিস নেই, কিন্তু একসময় খুব চালাতেন। এরপর আনোয়ার জল সাহেবের সাইকেল চালানোর পালা। নিমেষেই তারা যেন ফিরে গেলেন তাদের কৈশোরে। রোমন্থন করতে লাগলেন তাদের নবীন বয়সের স্মৃতি। আব্বু বললেন, কলেজ জীবনে সাইকেল চালিয়ে তিনি বিভিন্ন অঞ্চলে যেতেন রাজনৈতিক কর্মতৎপরতা চালাতে। এর কিছুদিন পর আব্বু সত্যি সত্যি নিজের জন্য একটি সাইকেল কিনে ফেললেন এবং নিরাপত্তা অফিসারদের চোখ এড়িয়ে বেরিয়ে যেতেন বিভিন্ন জায়গায়, এমনকি তাঁতিবাজারে আমার খালার বাড়ি পর্যন্ত। আব্বু কোনো কৃত্রিম জীবন ব্যবস্থা পছন্দ করতেন না। সহজ সরল অনাড়ম্বর জীবনের মধ্যে তিনি খুঁজে পেতেন মুক্তির স্বাদ। ব্যাডমিন্টন কোর্টে আম্মার সঙ্গে আমরা ব্যাডমিন্টন খেলতাম। সময় পেলে আব্বুও খেলায় যোগ দিতেন। আম্মা মাঝে মাঝে আমাদের সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করতেন। আম্মার দ্রুতগতির সঙ্গে আমরা তাল মেলাতে পারতাম না। আমাকে ৭ মাসের পেটে নিয়ে আম্মা দৌড়দৌড়িয়া গ্রামে আত্মীয় স্বজনকে দৌড়ের প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করেছিলেন।
সেই প্রতিযোগিতায় সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করে জিতলেন বটে, কিন্তু গতিরোধ করতে না পেরে সামনের খাড়া পুকুর পাড় থেকে সোজা নিচে পড়ে গেলেন। পড়তে পড়তে আম্মা তাৎক্ষণিকভাবে দুটো হাঁটু একত্র করে বুকের কাছে নিয়ে ঝুপ করে পড়লেন পুকুর পাড়ের নরম কাদার উপর। সেখান থেকে এক সাঁতারে গিয়ে উঠলেন পুকুরের অপর পাড়ে। এই হলেন আম্মা, দুরন্ত, দুঃসাহসী। আর আমি যে অলৌকিকভাবে পরম করুণাময়ের কৃপায় বেঁচে গেলাম, সেটিও মহাভাগ্য। আম্মা শত ব্যস্ততার মধ্যেও শুরু করলেন লেখা। মুক্তিযুদ্ধের জানা অজানা বহু ঐতিহাসিক ঘটনার বুনন দিয়ে সৃষ্ট এই স্মৃতিকথার নাম ছিল উদয়ের পথে। ধারাবাহিকভাবে লেখাটি দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত হতো। আম্মার চমৎকার লেখার হাত এবং স্মৃতিকথার ঐতিহাসিক গুরুত্ব ও প্রাসঙ্গিকতার কারণে উদয়ের পথে জনপ্রিয়তা লাভ করে। আমার সহপাঠীরাও লেখাটি মনোযোগের সঙ্গে পড়ত। 1 বছরের ঊর্ধ্ব সময় পর্যন্ত লেখাটি প্রকাশ হওয়ায় আম্মা পত্রিকার জন্য লেখা বন্ধ করে দিতে বাধ্য হন। স্মৃতিকথায় মুজিব কাকুকে কেন্দ্র করে কিছু ঘটনা ব্যক্ত করায় মুজিব কাকু অসন্তুষ্টি প্রকাশ করেন। পত্রিকার সম্পাদককেও তিনি তার অসন্তুষ্টির কথা জানান। আব্বু সে সময় একটি মন্তব্য করেন যে সমকালীন সময়ে ইতিহাস না লেখাই শ্রেয়, তাতে জীবিত ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষ হতে পারে। 1971-এ ভারত ও বাংলাদেশের চুক্তি অনুযায়ী 1972-এর 15 মার্চ বাংলাদেশের মাটি থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার হয়। আব্বুর উদ্যোগে সূচিত দূরদৃষ্টি সম্পন্ন চুক্তি এবং সৈন্য প্রত্যাহারের মাধ্যমে ওই চুক্তির প্রতি ভারতীয় সরকারের শ্রদ্ধা প্রদর্শন সারা বিশ্বের জন্যই ছিল গৌরবোজ্জ্বল এক বিরল দৃষ্টান্ত। কাঁচা আমের মৌসুমে আমরা দোরদরিয়া গ্রামে গেলাম আব্বু ও আম্মার সঙ্গে। আমাদের নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করল দোরদরিয়া প্রাইমারি স্কুলের খেলার মাঠে। আমাদের বরণ করতে এসেছে অগণিত মানুষ। হেলিকপ্টার থেকে নামতেই রিমি আমি দৌড়ে গেলাম বাড়ির দিকে। পশ্চিমের কোঠাবাড়ি, যেখানে আব্বুর জন্ম, হানাদার বাহিনী সেটা পুড়িয়ে দিয়েছে। আমাদের প্রপিতামশের সময়ের গজারি কাঠ ও এঁটেল লাল মাটির মিলনে গঠিত কাঠির বারান্দা দিয়ে ঘেরা এই দোতলা বাড়িটির জায়গায় দাঁড়িয়ে রয়েছে কঙ্কাল, পোড়ামাটি। মানুষজন আগ্রহ ভরে বললেন যে দেশ স্বাধীন হয়েছে, এখন আর চিন্তা নেই, ওই পোড়া ভিটায় আবারও বাড়ি উঠবে। আব্বু উত্তর দিলেন, যতদিন বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষের বসবাসের ব্যবস্থা না হবে ততদিন ওই ভিটায় বাড়ি উঠবে না। আব্বু বেঁচে থাকতে ওই ভিটায় বাড়ি ওঠেনি। মফিজ কাকুর পরিবার বহু পরে একটি সাধারণ ঘর তুলেছিলেন। এলাকার উন্নয়ন প্রসঙ্গে আব্বু বললেন যে তিনি তো শুধু তার এলাকার মন্ত্রী নন, তিনি সারা বাংলাদেশের অর্থমন্ত্রী। উন্নয়ন শুরু করতে হবে সারা বাংলাদেশেই সমানভাবে। তার এলাকাকে প্রাধান্য দিলে তা হবে স্বার্থপরের মতো কাজ। এ প্রসঙ্গে আব্বু এক সহজ সুন্দর উদাহরণ টানলেন। বললেন, আমাদের দেশের রীতি হলো মেহমানকে আদর যত্ন করে ভালো ভালো খাবার খাইয়ে তারপর যা থাকে নিজেরা ভাগ করে খাওয়া। সুতরাং এলাকাবাসীকেও চিন্তা করতে হবে সামগ্রিকভাবে। সারা বাংলাদেশকে আদর যত্ন করে গড়ার কথা ভাবনায় রাখতে হবে। আমরা একনিষ্ঠভাবে আব্বুর কথা শুনছি, হৃদয়ে গেঁথে নিচ্ছি তার প্রতিটি কথা, প্রত্যক্ষ করছি তার কাজের মাঝে কথার অসামান্য প্রতিফলনকে। আব্বু দরদরিয়ার আশপাশের বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে গেলেন। তিনি হেঁটে রওনা দিয়েছেন। আমি আব্বুকে বললাম, আমিও যেতে চাই। আব্বু খুশি মনে সায় দিয়ে বললেন, অনেক দূর হাঁটতে হবে, পারবি হাঁটতে? আমি আনন্দে উৎফুল্ল হয়ে বললাম, পারব। আমার জামার পেছনের বোতাম ছেঁড়া ছিল। আমি দৌড়ে দক্ষিণের কোঠায় বসা আম্মার কাছে একটা সেফটি পিন চাইলাম। আম্মা ব্যাগ থেকে সেফটি পিন বের করে আমার এই অতি ব্যবহৃত জামায় গেঁথে বললেন, আব্বুর মেয়ে হয়েছ আব্বুর মতোই, জামা কাপড়ের দিকে খেয়াল নেই। আম্মার কথা শেষ না হতেই আমি দৌড়ে গেলাম আলুর দলটিকে ধরতে। আব্বু তখন ঘন গজারি বনের পাশে বিস্তীর্ণ ধানক্ষেতের আইলের ওপর দিয়ে রওনা দিয়েছেন এলাকা পরিদর্শনে। আব্বুর স্মরণশক্তি ছিল অতুলনীয়। তিনি এলাকাবাসীর প্রায় সকলের নামধাম এবং হাড়ির খবর রাখতেন। প্রতিটি গাছপালা, লতা, গুল্মের সাথেও ছিল তার নিবিড় পরিচয়। এরপর আব্বুর সফর সঙ্গী হলাম ময়মনসিংহের কিশোরগঞ্জে। নভেম্বরে আম্মা ও সব ভাইবোন সহ আব্বুর সঙ্গে চট্টগ্রামের কক্সবাজার, রাঙ্গামাটি সহ আশপাশের এলাকাগুলো ঘুরলাম। এটি ছিল আব্বুর সাংগঠনিক সফর সহ প্রাথমিক শিক্ষকদের সম্মেলনে যোগদান এবং আমাদের সব ভাইবোনের প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা। আব্বু কাজে চলে যেতেন এবং আমরা সারাদিন ও সন্ধ্যা পর্যন্ত সমুদ্র সৈকতে ঝিনুক কুড়াতাম, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লুটোপুটি খেলতাম। 2 বছর 10 মাসের ছোট্ট সোহেলকে নিয়ে
একদিন বেরিয়ে পড়লাম সার্কিট হাউসের, যেখানে আমরা অবস্থান করছিলাম, তার আশপাশের টিলাময় অঞ্চলগুলো ঘুরে দেখার জন্য। ছোট ছোট টিলায় গড়া পাহাড়ি অঞ্চল, তার মধ্যে দিয়ে মেঠো পথ। সোহেলের হাত ধরে আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে একটু একটু করে উঁচুতে উঠছি। নিচু হয়ে উড়ে যাওয়া বিশাল ডানার গাংচিল দেখে সোহেল উৎফুল্ল। জনশূন্য এই পাহাড়ি পথে মাঝে মাঝে ঘাস ফড়িংয়ের আনাগোনায় মৃদু গুঞ্জন উঠছে। এরই মধ্যে উল্টো দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তি আমাদের দুই ভাই বোনকে দেখে থমকে দাঁড়ালেন। পরনে লুঙ্গি, মাথায় টুপি, গাল ভরা কাঁচা পাকা দাড়ি। আমাদের নামধাম জিজ্ঞাসা করলেন। বাংলাদেশের রীতি অনুযায়ী তার জিজ্ঞাসা কার ছেলে মেয়ে, কোথায় বাড়ি, কেন এখানে এসেছি পর্যন্ত গড়ালো। আব্বুর নাম শুনতেই তিনি যেন আনন্দে দিশে হারা হয়ে গেলেন। অনুনয় করলেন তার বাড়িতে যেন দুদণ্ড বসে যাই। বেশি দূরে না, এই কাছেই বাড়ি। গ্রামের মানুষের কাছে কম করেও মাইল খানেকের হাঁটা পথ। সূর্য তখন একটু একটু করে মধ্য গগনে প্রবেশ করেছে। সোহেলকে তিনি কোলে তুলতে চাইলেন, কিন্তু সোহেল কিছুতেই যাবে না। অগত্যা সোহেলকে কাঁধে নিয়ে আমি রওনা দিলাম আগন্তুকের সঙ্গে। সোহেলও আমি যেদিকে হাঁটা দিয়েছিলাম, তিনি তার গন্তব্য বদলে সেদিকেই হাঁটা দিলেন। চড়াই উতরাই পেরিয়ে তার বাড়িতে পৌঁছালাম। অতি সাধারণ শন ও মাটির বাড়ি। আমাদের যত্ন করে বারান্দায় রাখা পিঁড়িতে বসতে দিলেন। এরপর চিৎকার করে সারা বাড়ি ও আশপাশের বাড়ির লোকজনকে একত্র করে ফেললেন। সকলেই উৎসুক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, যেন আমরা সদ্য মঙ্গল গ্রহ থেকে আবির্ভূত হয়েছি। গাছের ডালপালা দিয়ে বানানো বেড়ার সঙ্গে বাঁধা এক দুখেলা ছাগল, সেও ফ্যালফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ওকে দেখে সিমির কথা মনে হলো। গত বছর আমাদের দরদরিয়ার বাসস্থান পুড়িয়ে দেওয়ার পর আমার পালিত সিমি নামের ছাগলটি জবাই করে পাকিস্তানি হানাদার বাহিনী ভুরি ভোজন শাব্দে। নিমন্ত্রণকর্তা লাকড়ির চুলায় জাল দেওয়া ছাগলের গরম দুধ ও মুড়ি দিয়ে আমাদের আপ্যায়ন করলেন। ছাগলের দুধ সোহেলের মুখের কাছে ধরতে সে ভ্যা করে কেঁদে ফেলল। ছাগলের দুধের কড়া গন্ধের সঙ্গে সে অভ্যস্ত নয়। গৃহকর্তা দুঃখ পাবেন বলে ছাগলের দুধে দু চুমুক দিয়ে মুড়ি খাওয়া শুরু করলাম। তিনি হাসির দীপ্তি ছড়িয়ে আমাদের দেখিয়ে আশপাশে জড়ো হওয়া লোকজনকে আঞ্চলিক ভাষায় বললেন, এনারা আমাদের মেজবান হয়েছেন, আমার বড় ভাগ্য। বাংলাদেশের সাধারণ মানুষের কত কম চাহিদা, কত অল্পতেই তারা সন্তুষ্ট। অতিথি পরায়ণতাতেও তাদের তুলনা হয় না। সেই সময়টাও অপেক্ষাকৃতভাবে কত সহজ স্বাভাবিক ছিল। অনায়াসেই কেমন বিশ্বাস করে আমরা ছোট দুটি ভাই বোন চলে গেলাম এক অপরিচিতের সঙ্গে। কক্সবাজারে অব্বুর কাজ শেষ হবার পর আমরা হেলিকপ্টারে করে রাঙামাটিতে পৌঁছালাম। খরস্রোতা নদী ও উঁচু উঁচু পাহাড়ের আলিঙ্গনে ঘেরা রাঙামাটির অপূর্ব সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গেলাম। পার্বত্য চট্টগ্রাম আওয়ামী লীগের সেক্রেটারি শামসুল আলমের মেয়ে ইয়াসমিনের সঙ্গে আমাদের খুব ভাব হয়ে গেল। তার মাধ্যমে উপজাতি মেয়েদের সঙ্গেও ভাব হলো। পুরবী মৎসুদ্দিন নামের এক উপজাতি মেয়ের সাথে বেশ কবছর চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ ছিল। রাঙামাটি গার্লস স্কুলের ছাত্রীরা আব্বুকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দিল। উপজাতিদের বাস নেত্র দেখার সেই প্রথম অভিজ্ঞতা। প্রতিটি সভাতেই আব্দুর মূল বক্তব্য ছিল একতাবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান। লক্ষ্য করতাম শিশু ও কিশোরদের জন্য তার বিশেষ মমত্ব। কচিকাচার মেলা, স্কাউট সম্মেলন, শিশুদের চিত্রকলার প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠানগুলোতে তিনি যেতেন বিশেষ আগ্রহ সহকারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব পালনের মধ্যেও তার সজাগ দৃষ্টি ছিল তারুণ্যের সুষ্ঠু বিকাশে। তিনি বলতেন, স্বাধীন দেশের মানুষের মতোই এদেশের শিশুরাও চিন্তার স্বাধীনতা পাবে। আমাদের বড়দেরই শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। কেবল ছোটরাই যে বড়দের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে তা নয়, ছোটদের কাছ থেকেও বড়দের অনেক কিছু শিক্ষণীয় আছে। প্রাথমিক শিক্ষকদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে আব্বু বলেন, রাষ্ট্রের জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তানের পিতাই কেবল একক পিতৃত্বের দাবিদার হতে পারেন না। একটি শিশুকে যিনি প্রাথমিক জ্ঞান শিক্ষা দিয়ে মানুষ করে তোলেন, তার দান কোনো অংশেই কম নয়। কক্সবাজার, ঢাকা, মুন্সিগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি জোর গলায় বক্তব্য রেখেছিলেন গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য। শিক্ষা কি তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেন, পারিপার্শ্বিকতাকে উপলব্ধি করার নামই হল শিক্ষা। শিক্ষার অবিচ্ছিন্ন অংশ হিসেবে নৈতিক চরিত্র গঠনের বিষয়টিও তিনি ছাত্রছাত্রীদের মনে করিয়ে দিতেন। আলুর সঙ্গে আমরা যাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে। আমাদের ক্ষুদ্র পৃথিবী দ্রুত প্রসারিত হচ্ছে নিত্য নতুন অভিজ্ঞতা ও শিক্ষার সংস্পর্শে এসে।
1972 সালে আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার কচিকাচার আসরের সদস্য হলাম। সদস্য সংখ্যা 40,274। বিজয় দিবস সংখ্যার জন্য একটি লেখা পাঠালাম। নাম মা। সত্য ঘটনা অবলম্বনে রচিত এক শহীদ মুক্তিযোদ্ধা ও তার মার কাহিনী। লেখাটি কোনো কপি ছাড়াই সরাসরি পোস্টে পাঠিয়ে দিলাম কচিকাচার আসরে শ্রদ্ধাভাজন পরিচালক রোকনুজ্জামান খান ওরফে দাদাভাই বরাবর। লেখাটি ছাপা হবে কিনা সে বিষয় ছিল সংশয়। একদিন মা যখন প্রকাশিত হলো তখন আমার আনন্দ দেখে কে। পত্রিকায় প্রকাশিত আমার জীবনের প্রথম গল্প সেটি। আব্বু অফিস থেকে ঘরে ফেরার পর আম্মা লেখাটি দেখালেন। আব্বু খুব খুশি হয়ে তার অভ্যস্ত মতো মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, এই সেদিনের রিপি কবে লেখিকা হয়ে গেল? আব্বুর বন্ধু আরহান সিদ্দিকী কাকু সে সময় উপস্থিত ছিলেন। তিনি আম্মাকে লক্ষ্য করে হেসে বললেন, হবে না কেন, মাও যে লেখিকা। আম্মার লেখা উদয়ের পথে তখন ধারাবাহিকভাবে দৈনিক বাংলায় বেরোচ্ছে। ওই একই বছর আমার সহপাঠী সুলতানা বেগম মুল্লি পরিবারসহ সিনেটে চলে যায়। ক্লাসের সবাই মিলে আমরা ওর জন্যে এক ফেয়ারওয়েল অনুষ্ঠানের ব্যবস্থা করি। কোনো কারণে অনুষ্ঠানের দিন ধার্য হয় স্কুলের দিন। স্থান আমাদের হেয়ার রোডের বাসভবন। গাছের নিচে পিকনিক, পান, কবিতার মধ্যে দিয়ে পুরো দিন আমাদের আনন্দে কেটে যায়। ওদিকে ক্লাস নিতে গিয়ে খালেক স্যার ও মনিদাথির চক্ষুস্থির। প্রায় 40 জন ছাত্রীর মধ্যে থেকে হাতে গোনা 2-3 জন মাত্র উপস্থিত। বাকি সবাই মুন্নির ফেয়ারওয়েল অনুষ্ঠানে। প্রথম বাংলাদেশ সরকার গঠনের ঠিক 1 বছর পূর্তির দিন 10 এপ্রিল 1972 জাতীয় সংসদে আওয়ামী লীগ মন্ত্রিসভার সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত বেগম নূরজাহান মুর্শেদ প্রশ্ন করেন, মাননীয় সভাপতি সাহেব, গত 26 মার্চ 1971 তারিখে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সে সম্বন্ধে আমি জানতে চাই। বঙ্গবন্ধু তার দীর্ঘ বক্তব্যের এক অংশে স্বাধীনতা ঘোষণা প্রসঙ্গে সেদিন বলেন, আমি ওয়্যারলেসে চট্টগ্রামে জানালাম বাংলাদেশ আজ থেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, এই খবর প্রত্যেককে পৌঁছে দেওয়া হোক, যাতে প্রতিটি থানায়, মহকুমায়, জেলায় প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠতে পারে। সেজন্য প্রয়োজনীয় নির্দেশও নিয়েছিলাম। এ ব্যাপারে আত্মসচেতন হতে হবে। দেশবাসী জানে একই তারিখে দেশের বিভিন্ন জায়গায় প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছিল। এটা হাওয়ায় ওপর থেকে হয় নাই। যদি কোনো নির্দেশ না থাকত তবে কেহন করে একই সময়ে একই মুহূর্তে সব জায়গায় সংগ্রাম শুরু হলো? বঙ্গবন্ধু 25 মার্চ গত 26 মার্চের শুরুতে স্বাধীনতা ঘোষণা করলেও পরবর্তীতে স্বাধীনতার প্রথম ঘোষককে তা নিয়ে বহু বিতর্কের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণাটি তার দলের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা তার ঘনিষ্ঠ সহযোগী, তাদেরকে দিয়ে না যাওয়াতে যে ফাঁক সৃষ্টি হয়, তারই ফলে এই বিতর্কের সৃষ্টি হয়। এই বিতর্কে অধিকাংশ ক্ষেত্রেই সত্যের অন্বেষার চাইতে ব্যক্তি স্বার্থ প্রাধান্য পায়। বিএনপি সরকার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হয়, যদিও জিয়াউর রহমান বেঁচে থাকতে এই দাবি করেননি। 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমলের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রদত্ত রায়ে রিট পিটিশন নম্বর 2577/2009 ডক্টর এম.এ. সালাম বনাম বাংলাদেশ সরকারের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব ও অন্যান্য স্বীকৃত হয় যে 1971 সালের 26 মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন, যা তৎকালীন ইপিআরের ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় প্রচারিত হয়। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার সাথে জড়িত বা যে সম্পর্কে যারা আলোকপাত করতে পারবেন তাদের অনেকেই বেঁচে নেই বা ইতিহাসে তাদের স্থান হয়নি। তার দলের নেতৃবৃন্দ উনাকে স্বাধীনতা ঘোষণায় রাজি করাতে না পারলেও বঙ্গবন্ধু যে গোপনে স্বাধীনতা ঘোষণায় প্রস্তুতি নিয়েছিলেন তার প্রমাণ হল শহীদ ইঞ্জিনিয়ার নুরুল হককে তিনি ট্রান্সমিটার জোগাড় করতে বলেছিলেন। ট্রান্সমিটার বানানোয় পারদর্শিতার জন্য পাকিস্তান সরকার ওনাকে তামঘা-এ-ইমতিয়াজ খেতাবে ভূষিত করে। বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী তিনি খুলনা থেকে ট্রান্সমিটার এনেছিলেন এবং ব্যারিস্টার আমিরুল ইসলামের কাছে সে বিষয়টি উল্লেখ করেছিলেন 25 মার্চ মধ্যাহ্নে। পাকিস্তান আর্মি 29 মার্চ সকালে নুরুল হককে তার মহাখালীর ওয়্যারলেস কলোনির বাসভবন হতে চিরতরে তুলে নিয়ে যায়। তারা তার পুরো বাড়ি সার্চ করে ট্রান্সমিটারের সন্ধানে। এদিকে 25 মার্চ রাত 12টার দিকে বঙ্গবন্ধুর বাসভবন একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আসে। ফোন কলটি রিসিভ করেন তার পার্সোনাল এইড হাজি গোলাম মোর্শেদ। বঙ্গবন্ধুর সাথে সে রাতে তিনিও গ্রেফতার হন এবং পাকিস্তান আর্মি ঢাকা ক্যান্টনমেন্টে তার উপর অমানসিক নির্যাতন চালায়। ফোন কলটি ছিল এরূপ: আমি বলদা গার্ডেন থেকে বলছি, মেসেজ পাঠানো হয়ে গিয়েছে, মেশিন নিয়ে কি করব? বঙ্গবন্ধু হাজি গোলাম মোর্শেদের মাধ্যমে উত্তর দিলেন, মেশিনটা ভেঙে পালিয়ে যেতে বল।
সে রাতেই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাটি সম্পর্কে প্রথম বইয়ে প্রকাশ করেন লন্ডন ভিত্তিক দ্য ডেইলি টেলিগ্রাফ ও সানডে টেলিগ্রাফের সাউথ এশিয়ান করেসপন্ডেন্ট নিবেদিত সাংবাদিক ডেভিড সোস্যাক। সে সময়ের বহুল প্রশংসিত তথ্যবহুল পাকিস্তান ক্রাইসিস বইটি তিনি সমাপ্ত করেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ১৯৭১-এ। তিনি উল্লেখ করেন যে শেখ মুজিবুর রহমানের ক্ষীণ কণ্ঠ কোনো এক গুপ্ত রেডিও হতে ইথার তরঙ্গে পাকিস্তান রেডিওর কাছাকাছি প্রচারিত হয়েছিল স্বাধীনতার ঘোষণাটি, যাতে তিনি বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রূপে উল্লেখ করেন। তা আগেই রেকর্ড করা ছিল বলে সাংবাদিক লোসকে মনে করেন। ব্যারিস্টার আমিরুল ইসলাম আমার কাছে উল্লেখ করেছিলেন ২৫ ও ২৬ এপ্রিল ২০১৪-তে যে বঙ্গবন্ধুর মতোই ভরাট গলার অধিকারী ইঞ্জিনিয়ার নুরুল হক হয়তো বঙ্গবন্ধুর হয়ে রেডিওতে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, বা অসম্ভব নয়। পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন জনসংযোগ অফিসার মেজর সিদ্দিক সালিক তার বহুল আলোচিত উইটনেস টু সারেন্ডার বই এ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা প্রচারণার তারিখে ডেভিড লোসাকের বইটি হতে উদ্ধৃতি দেন। প্রচারণাটি তিনি নিজে শোনেননি বলে উল্লেখ করেন, যদিও বাংলাদেশের কোনো কোনো সূত্রে তিনি নিজে প্রচারণাটি শুনেছেন বলে উল্লেখ করা হয়। টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে ইংরেজিতে রচিত ঘোষণাটি বিভিন্ন জায়গায় চলে যায়। ওয়্যারলেসে ব্রডকাস্ট ওই লিখিত ঘোষণায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উল্লেখিত ছিল না। টেলিপ্রিন্টারে পাওয়া ঘোষণার ভিত্তিতে বাংলায় অনুবাদ করে চট্টগ্রাম বেতার হতে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা আব্দুল হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন ২৬ মার্চ দুপুরে। দুপুরের প্রথম ঘোষণার পর চট্টগ্রামের কালুরঘাটে বেলাল মোহাম্মদের উদ্যোগে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আবুল কাসিম সন্দীপ সন্ধ্যা ৭টা ৪০ প্রথম ঘোষণাটি করেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র হতে বলছি। তারপর ওই একই সন্ধ্যায় আব্দুল হান্নান কালুরঘাটের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে বঙ্গবন্ধুর পক্ষে স্বহস্তে লিখিত স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। ২৭ মার্চ বেলাল মোহাম্মদের অনুরোধে তৎকালীন মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। সকলেই বঙ্গবন্ধুর পক্ষ হতেই স্বাধীনতার ঘোষণা করেছিলেন, কারণ বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদিত নেতা ও স্বাধীনতার প্রেরণা। ওয়্যারলেস মারফত যে তিনি সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা বার্তা পাঠান তাও উল্লেখিত তথ্য হতে জানা যায়। কিন্তু প্রশ্ন হল, তিনি কেন দলের নেতৃবৃন্দের শত অনুরোধ সত্ত্বেও তাদের কাছে স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি? তিনি ওয়্যারলেসে চট্টগ্রামে জানালেন যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, অথচ তারপরই তার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদকে ঘোষণা সম্পর্কে পূর্বাভাস পর্যন্ত দিলেন না, তাকে এই সম্পর্কে কোনো কিছু জানালেন না, টেপ রেকর্ডারেও কোনো নির্দেশ দিতে রাজি হননি। আন্ডারগ্রাউন্ডে যাবার আগে স্বাধীনতার ঘোষণা দেশবাসী ও বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছে দেবার কথা ছিল এবং বঙ্গবন্ধুকে নিয়ে স্বাধীনতা যুদ্ধ পরিচালনার সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে তিনি সাড়া দিলেন না। ২৫ মার্চ রাতে তার বাসভবনে তাজউদ্দিন আহমদ যে লিখিত স্বাধীনতা ঘোষণার খসড়াটি নিয়ে আসেন, তাতেও স্বাক্ষরদানে অপরাগতা জানালেন রাষ্ট্রদ্রোহিতা এড়ানোর জন্য। ব্যাপারটি বিস্ময়কর, অথচ সে রাতে পাকিস্তান বাহিনী যে ক্র্যাকডাউন করবে তা তিনি জানতেন। চারদিক থেকেই তখন সে সম্পর্কে খবর আসছিল। ২৫ মার্চ সন্ধ্যায় গোপনে ইয়াহিয়া ঢাকা ত্যাগ করলে পরে এই আশঙ্কা প্রায় সকলেই করছিল। ওনাকে আন্ডারগ্রাউন্ডে যেতে বা স্বাধীনতা ঘোষণায় রাজি করাতে না পেরে তাজউদ্দিন আহমদ অত্যন্ত বিক্ষুব্ধ চিত্তে ও ভগ্ন মনে বাড়ি ফেরেন। মুজিব ভাই আড়াঙে বলে তিনি সে রাতে বাসায় থেকে যাবার সিদ্ধান্ত নেন। ব্যারিস্টার আমিরুল ইসলাম জোর না করলে এবং তাকে সে রাতে উঠিয়ে না নিলে তাজউদ্দিন আহমদ বন্দী হতেন বা খুব সম্ভব তার প্রাণনাশ হতো, এবং সুযোগ নেতৃত্বের অভাবে স্বাধীনতা যুদ্ধকে ঠেলে দেওয়া হতো এক অনিশ্চিত, দীর্ঘস্থায়ী ও ভয়াবহ পরিণতির দিকে। সার্বভৌম রাষ্ট্ররূপে বাংলাদেশের অভ্যুদয় এক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াত। উল্লেখ্য, গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পক মেজর জেনারেল রাও ফরমান আলীর লেখা বই হাউ পাকিস্তান গট ডিভাইডেড এর উদ্ধৃতি দিয়ে ওয়েব সূত্রে উল্লেখিত হয়েছে যে এই চরম বাঙালি ও হিন্দু বিদ্বেষী যুদ্ধাপরাধী জেনারেল বঙ্গবন্ধুর যতটা না সমালোচক ছিলেন, তার চাইতেও কঠোর মনোভাব পোষণ করতেন তাজউদ্দিন আহমদ সম্পর্কে। তিনি ছিলেন তাজউদ্দিন আহমদের প্রধান শত্রু। তাজউদ্দিন আহমদ সে রাতে ধরা পড়লে তাকে যে বঙ্গবন্ধুর মতো বাঁচিয়ে রাখা হতো না তা বলা বাহুল্য। বঙ্গবন্ধু কেন তার সহকর্মীদের প্রবল অনুরোধ সত্ত্বেও সে রাতে বাড়িতে থেকে যাবার সিদ্ধান্ত নিলেন, তার কারণ হতে পারে যে তিনি নিজেকে একটা অনিশ্চিত পরিস্থিতিতে ফেলতে চাননি। ব্যারিস্টার আমিরুল ইসলামের মতে তাজউদ্দিন আহমদ ও তারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে যে সশস্ত্র মুক্তিযুদ্ধের পথ বেছে নিতে যাচ্ছিলেন তার ফলাফল ছিল অনিশ্চিত। তিনি পলায়ন করলে ওনাকে দেশদ্রোহিতার আখ্যা দেওয়া হতো, যা তিনি এড়াতে চাচ্ছিলেন। অন্যদিকে তিনি জানতেন যে তিনি বন্দী হওয়ার পরেও স্বাধীনতার জন্য নেগোশিয়েটেড সেটেলমেন্ট করা সম্ভব, এমন কথা তিনি হয়তো চিন্তা করছিলেন।
1962 সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করার প্রচেষ্টা নিয়ে গোপনে ভারতে গিয়েছিলেন জানা যায়। পরিশিষ্ট হাজী গোলাম মোর্শেদের বঙ্গবন্ধুকে দেয়া পদত্যাগপত্রের একটি অংশের ব্যাখ্যায় উল্লেখিত পৃষ্ঠা 221। কিন্তু তদানীন্তন ভারত সরকারের থেকে সাড়া না পাওয়াতে তিনি হয়তো নিজে ও পথে আর যেতে চাননি, যদিও 1962 প্রেক্ষিত 1971 প্রেক্ষিত ছিল সম্পূর্ণ ভিন্ন। সে সময় ভারত সরকারের সহযোগিতা গ্রহণ প্রতীয়মান হতো বিচ্ছিন্নতাবাদী ও দেশদ্রোহিতামূলক কর্মকাণ্ডরূপে। স্বাধীন বাংলাদেশের জন্য সময়টা পরিপক্ক তখনও হয়নি, কিন্তু 1971 গণভোটে ল্যান্ডস্লাইড বিজয়ী আওয়ামী লীগ ও বাঙালির একছত্র নেতা বঙ্গবন্ধু বিপুল জনপ্রিয়তার শিখরে। পাকিস্তান সরকারের বৈষম্য, নির্যাতন ও গণরায়ের প্রতি অবজ্ঞাপূর্ণ পাকিস্তানের মানুষকে ধীরে ধীরে প্রস্তুত করে স্বাধিকার হতে স্বাধীনতার আন্দোলনে। ওই প্রেক্ষিতে ভারতের সহায়তা কামনা হতো এক স্বাধীনতাকামী জাতির প্রতিনিধি হিসেবে। তারপরে তিনি হয়তো নিজেকে কোনো অনিশ্চিত সম্ভাবনার দিকে নিতে চাননি। তিনি হয়তো কোনো বিকল্প দুয়ার খোলা রাখতে চেয়েছিলেন। আরেকটা ব্যাপার অনেকে বলে থাকেন, তা হলো বঙ্গবন্ধুকে বন্দী করার পর তিনি যতবারই মুক্তি পেয়েছেন তার জনপ্রিয়তা ততই বৃদ্ধি পেয়েছে। ওই ব্যাপারটাও ফ্যাক্টর হতে পারে। বঙ্গবন্ধু কেন গোপনে দলের বাইরে এবং তার নিকটতম এবং আস্থাভাজন সহকর্মীদের এড়িয়ে ভিন্ন মাধ্যম দিয়ে স্বাধীনতা ঘোষণা পাঠালেন, তার অন্য কারণ হতে পারে যে তিনি স্বাধীনতা ঘোষণার সাথে সরাসরি কোনো সংযোগ রাখতে চাননি। 25 মার্চের 5-6 দিন আগে ঢাকাস্থ মার্কিন কনসুলেটের কর্মকর্তা মিস্টার ট্রুট ব্যারিস্টার আমিরুল ইসলামকে লাঞ্চে আমন্ত্রণ করে জানান যে বাংলাদেশের সংগ্রামের প্রতি তার ব্যক্তিগত সহানুভূতি থাকলেও স্টেট ডিপার্টমেন্ট বা সিআইএর মানচিত্রে বাংলাদেশ বলে কিছু নেই। ধারণা করা যেতে পারে যে একই মেসেজ উচ্চ পর্যায়ে হতে বঙ্গবন্ধুকে জানানো হয়েছিল। 7 মার্চ সকালে তার সাথে মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড দেখা করে ওয়াশিংটনের বার্তা পৌঁছে দেন যে তারা কোনো প্রকার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সমর্থন করবে না। তদানীন্তন পূর্ব পাকিস্তানের 14 ডিভিশনের জিওসি মেজর জেনারেল প্রয়াত খাদিম হোসেন রাজা বঙ্গবন্ধুকে হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছিলেন যে তিনি যদি 7 মার্চে স্বাধীনতা ঘোষণা করেন, রাজা আর্মি দিয়ে শক্ত হাতে তা দমন করবেন এবং প্রয়োজন হলে ঢাকা শহর গুড়িয়ে দেবেন। বঙ্গবন্ধুকে সেসব বিষয়েও বিবেচনা করতে হচ্ছিল। তিনি যদি ধরা না দেন, তাকে খুঁজতে যে আরও হত্যাযোগ্য হবে সে কথাও তিনি তার সহকর্মীদের বলেছিলেন। আবার ওনাকে হয়তো এই আশ্বাস দেওয়া হয়েছিল যে তিনি ধরা দিলে ওনাকে এবং তার পরিবারকে হত্যা করা হবে না। 18 মার্চে যখন মেজর জেনারেল রাও ফরমান আলী ও মেজর জেনারেল খাদিম হোসেন রাজা প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে গণহত্যার নীল নকশা অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা তৈরি করেন, তখন তাতে উল্লেখ ছিল শেখ মুজিবকে জীবন্ত গ্রেপ্তার করার। উদ্ভূত এ সকল জটিল পরিস্থিতির আলোকে ধরা যেতে পারে যে স্বাধীনতা ঘোষণার সাথে বঙ্গবন্ধু সরাসরি সংযোগ না রেখে ভিন্ন মাধ্যমে স্বাধীনতার বার্তা প্রেরণ ও ধরা দেওয়া শ্রেয় মনে করেছিলেন। স্বাধীনতা ঘোষণা যথেষ্ট নয় যদি না তার সাথে যুক্ত হয় দেশ স্বাধীন করার সুনির্দিষ্ট পরিকল্পনা। কিন্তু তার ঘনিষ্ঠ সহচর দূরদর্শী তাজউদ্দিন আহম্মদ যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। তিনি বঙ্গবন্ধুকে আন্ডারগ্রাউন্ডে যাবার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন যে বঙ্গবন্ধু তার অবর্তমানে কার ওপর নেতৃত্ব ভার পড়বে এবং কে হবে সেকেন্ড ইন কমান্ড, এ কথা যেহেতু আগেভাগে কাউকে বলেননি এবং এই ব্যাপারে তার দলকে নির্দেশ দেননি, সেহেতু মুজিববিহীন স্বাধীনতা যুদ্ধে অন্য কারও নেতৃত্বদানে আসবে প্রচণ্ড বাধা। সকলেই যার যার নেতৃত্ব প্রতিষ্ঠার কথা চিন্তা করবে। এর ফলে জাতীয় ঐক্য হবে বিনষ্ট এবং স্বাধীনতার যুদ্ধ ধাবিত হবে জটিলতর পরিস্থিতির দিকে। দেশকে স্বাধীনতা যুদ্ধের মুখে ঠেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন এমন নজির ইতিহাসে নেই, সে কথাও তিনি সেই 25 মার্চের রাতে স্মরণ করিয়ে দিয়েছিলেন। রাজনীতি ও মানব মনস্তত্ত্ব সম্পর্কে সুগভীর বাকিবহল তাজউদ্দিন আহমদের যুক্তি ও আশঙ্কাই সত্যে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধুর ভগ্নিপুত্র শেখ ফজলুল হক ও তার সহযোগী যুবদলটি ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থে গড়ে তোলে মুজিব বাহিনী। লক্ষণীয় ব্যাপার হল যে বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল কিন্তু মুজিব বাহিনীতে যোগদান করেননি। তিনি প্রথম বাংলাদেশ সরকার পরিচালিত মুক্তিবাহিনীতে যোগদান করে ট্রেনিং নিয়েছিলেন। ঘটে আত্মঘাতী সংঘর্ষ। বঙ্গবন্ধুর ধরা দেওয়া অনুপস্থিতি ও দিক নির্দেশনা না দিয়ে যাওয়ার কারণে যে বিভাজন ঘটে তা হতেই কলকাতায় সৃষ্টি হয় নিজ নিজ স্বার্থ রক্ষাকারী ক্ষুদ্র ক্ষুদ্র উপদল এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ সরকারকে ফাঁস করার নানা ষড়যন্ত্র।
মুক্তিযুদ্ধের হালধারী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে হত্যা করারও উদ্যোগ নেওয়া হয়। বঙ্গবন্ধু যুবদলকে বেশ কিছু নির্দেশ গোপনে দিয়েছিলেন, কিন্তু সে সম্বন্ধে হাইকমান্ড নামে পরিচিত তার দলের ছায়া সরকারের সাথে আলোচনা করেননি বা তার ঘনিষ্ঠ সহকর্মীদের জানাননি। ব্যারিস্টার আমিরুল ইসলাম এ সম্বন্ধে বলেন যে সীমান্ত পাড়ি দিয়ে তারা যখন কলকাতায় পৌঁছলেন তখন তাজউদ্দিন আহমদ তাকে বলেছিলেন যে 1971-এর মার্চ মাসে তাজউদ্দিন আহমদ যখন বঙ্গবন্ধুর সাথে দেখা করার জন্য তার ঘরে ঢুকছেন তখন তিনি শুনতে পান যে বঙ্গবন্ধু যুব ছাত্র নেতা শেখ মনি, সিরাজুল আলম খান, তোফায়েল আহমদ প্রমুখকে আব্দুর রাজ্জাকও এই প্ল্যানের সাথে জড়িত ছিলেন, বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। সে সময় তার কানে আসে যে বঙ্গবন্ধু বলছেন 10 নম্বর রাজেন্দ্রপ্রসাদ রোডে গেলে খোঁজ পাওয়া যাবে। আরেকজনের নাম উল্লেখ করা হয় চিত্ত সুতার। কলকাতায় পৌঁছে তারা ভবানীপুরে ওই বাড়ি খুঁজে পেলেও চিত্ত সুতার নামে কোনো ব্যক্তি ওখানে থাকেন না বলে জানানো হয়। ওই ব্যক্তি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যম হিসাবে কলকাতায় কাজ করতেন। 1987 সালে যখন কলকাতায় ভারতীয় নিরাপত্তা অফিসার শরদিন্দু চট্টোপাধ্যায়ের সাথে আমার দেখা হয় তখন তিনি জানান যে উনিও তাজউদ্দিন আহমদের সাথে ওই বাসায় চিত্ত সুতারের খোঁজ করেছিলেন। পরে তারা জানতে পারেন যে ছদ্মনাম ধারণ করে চিত্ত সুতার ওই বাসায় থাকতেন। বাংলাদেশের বরিশাল জেলার বিতর্কিত রাজনীতিবিদ চিত্তরঞ্জন সুতার যুদ্ধের প্রারম্ভে কলকাতায় চলে যান। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যম হিসাবে পরিচিত চিত্ত সুতার ও শেখ মনি পরিচালিত যুবদলটি সার্বভৌমত্ব ও জাতীয় একতার প্রতীক। গণপ্রজাতন্ত্রী প্রথম বাংলাদেশ সরকারের বিরুদ্ধ ভূমিকায় অবতীর্ণ হয়। রয়ের সহায়তায় এবং বাংলাদেশ সরকারের অজান্তে গড়ে তোলা হয় মুজিব বাহিনী। মইদুল হাসানে সম্পর্কে লেখেন, বস্তুত এই বাহিনীর সদস্যভুক্তির জন্য সর্বাধিনায়ক হিসাবে শেখ মুজিবুর রহমান এবং তার অনুপস্থিতিতে শেখ ফজলুল হক মনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করেই শপথনামা পাঠ করা হতো। শেখ মনির দাবি ছিল যে একমাত্র তারাই সশস্ত্র বাহিনী গঠনের ব্যাপারে শেখ মুজিব কর্তৃক মনোনীত প্রতিনিধি। রয়ের চ্যানেল ব্যবহার করে গোপনে যুবদলটিকে সশস্ত্র বাহিনী গঠনের ব্যাপারে বঙ্গবন্ধুর নির্দেশনা হতে বোঝা যায় যে তিনি পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করে সমঝোতার কোনো বিকল্প রাস্তা খোলা রাখতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাক্ষাৎকারে উল্লেখ করেন, বঙ্গবন্ধু হয়তো চেয়েছিলেন একটা সো কল্ড স্ট্রাগল হবে এবং তার ভিত্তিতে নেগোসিয়েশন হবে। সরকার গঠন হলে তো আর সেই রাস্তা খোলা থাকে না। বিপরীতে আপোষহীন ও পূর্ণ স্বাধীনতার প্রশ্নে সুদৃঢ় তাজউদ্দিন আহমদ বাংলাদেশ সরকার গঠন করে স্বাধীনতাকামী জাতির প্রত্যাশা পূর্ণ করেছিলেন। তিনি পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সমর্থিত খন্দকার মুশতাকের কনফেডারেশন গঠনের ষড়যন্ত্র বানচাল করে দিয়েছিলেন। তিনি জানতেন যে কোনো রাষ্ট্র বা দলের নীতি নির্ধারণ বা কার্য পরিচালনায় অন্য রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ অশুভ। তাজউদ্দিন আহমেদ সে বিষয়টি নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন এবং তার বিরুদ্ধে রুখেও দাঁড়িয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে শারীরিকভাবে উপস্থিত না থাকায় এবং গণতান্ত্রিক নীতি অনুসারে দলকে স্বাধীনতা ঘোষণা, সরকার গঠন, স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও তার অবর্তমানে নেতৃত্ব সম্বন্ধী কোনো নির্দেশ না দিয়ে যাওয়া যে মারাত্মক ফাঁক ও অস্পষ্ট পরিস্থিতি সৃষ্টি হয়, তার অশুভ যে চলতে থাকে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ ও তার স্বদেশ প্রত্যাবর্তনের পরও। 1972-এর প্রারম্ভে বিজিত বাংলাদেশের নতুন লগ্নে ভবিষ্যতের অশনি সংকেত খুব কম মানুষই সেদিন শুনতে পেয়েছিল। আমার স্মৃতিতে 1972 সালের একটি স্মরণীয় দিন ছিল কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আগমনের দিনটি। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কবি সপরিবারে 25 মে স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন। মিষ্টি ও খিলখিল ভর্তি হয় আমাদের ধানমন্ডি সরকারি স্কুলে। ওদের পরিবারের জন্য সরকার থেকে ধানমন্ডিতে বরাদ্দ করা হয় সুন্দর খোলামেলা দোতলা বাড়ি। স্কুল ছুটির পর আমরা ওদের মাঝে মাঝে গাড়ি করে পৌঁছে দিতাম। কবিকে দেখবার জন্য ওদের বাড়ি সর্বদাই থাকত লোকে লোকারণ্য। কবি পরিবারকে আমরা এক সন্ধ্যায় দাওয়াত করলেন। কবির জ্যেষ্ঠ পুত্র কাজী সব্যসাচী, কনিষ্ঠ পুত্র গিটারবাদক কাজী অনিরুদ্ধ, 2 পুত্রবধূ এবং কবির নাতি নাতনিরা আমাদের বাড়ি বেড়াতে এলেন। কবি অসুস্থতার কারণে আসতে পারলেন না। কবির পরিবারের সাথে আমন্ত্রিত ছিল পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক প্রবোধ কুমার সেন্নাল ও মনোজ বসু। তাদের লেখা বই উপহারস্বরূপ আমাদের হাতে তুলে দিলেন। মনোজ বসু আমাকে উপহার দেওয়া বইটিতে সুন্দর গোটা গোটা অক্ষরে লিখলেন, হাতের লেখার দাম কতটুকু, মনের মাঝে সব লেখাই রয়ে গেল। আমার গল্প, গান, কবিতার রাজ্যে নানা সংযোজন করবেন নাটক। শেক্সপিয়ারের রিচার্ড দ্য সেকেন্ড ড্রামার একটি অংশ আমাকে দিয়ে মুখস্থ করালেন। ব্রিটিশ রাজের আমলে ছাত্র অবস্থায় কলকাতার বেকার হস্টেলে থাকার সময় রিচার্ড দ্য সেকেন্ড ড্রামায় বোলিংব্রুক চরিত্রে নানা অভিনয় করেন। আমি মুখস্থ করলাম বোলিংব্রুক ও জন অফ গন্টের কথোপকথনের অংশটি। রাজার আদেশে বোলিংব্রুক নির্বাসনে যাওয়ার প্রাক্কালে
জন অফ গন্টের সঙ্গে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের সংলাপ। ৭৯ বছরের বর্ষিয়ার নানা আমার সঙ্গে নাটকের সংলাপ বলতে বলতে যেন ফিরে যেতেন তার তারুণ্য, হয়ে যেতেন বোলিংব্রুক বা তেজস্বী কোনো যোদ্ধা। আমার নবীন কৈশোরে যখন উন্মেলিত হচ্ছে নতুন স্বপ্ন, নতুন জগৎ ও জিজ্ঞাসা, আব্বু তখন মহাব্যস্ত স্বাধীনতার জ্যোতির্ময় স্বপ্ন, সাম্যবাদী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে। ওই সংগ্রামে আব্বু ক্রমশই একা হয়ে পড়েছিলেন। স্বদেশ প্রত্যাবর্তনের পর মুজিব কাকু কখনোই আব্বুর কাছে জানতে চাননি মুক্তিযুদ্ধের ৯ মাসের ঘটনাবলী। আব্বু তো বেশ কয়েকবার বলার চেষ্টা করলেও মুজিব কাকু কখনোই শুনতে চাননি যে তার অবর্তমানে আব্বু কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, তাকে কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল, কারা ছিল স্বাধীনতার শত্রু, কারা মিত্র। রহস্যজনকভাবেই বিষয়টি জানতে চাওয়া সম্পর্কে তিনি নীরবতা পালন করেছেন। মুজিব কাকুর উদাসীনতায় আব্বু হয়েছেন আহত, মর্মাহত, তবু হাল ছাড়েননি। অবিরাম চেষ্টা করেছেন মুজিব কাবুকে সামনে রেখেই নবজাত বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে। মুক্তিযুদ্ধের ৯ মাসের মতোই হানাদার মুক্ত স্বাধীন বাংলাদেশেও আব্বু সৃষ্টি করেছেন ন্যায় বিচার, ত্যাগ, সততা, সংযম ও সুদক্ষ নেতৃত্বের অপূর্ব দৃষ্টান্ত। দেশ ও জাতির কল্যাণে তিনি বিলীন করেছেন ব্যক্তিস্বার্থ বা অন্ধক্ষোভ। ৭১-এর মার্চ মাসের এক কালো রাতে আশ্রয় প্রার্থী আম্মাকে তার শিশুপুত্র ও কন্যাসহ কারফিউয়ের মধ্যে ঘর থেকে বিতাড়িত করেছিলেন যে আয়কর কর্মকর্তা, তার পদোন্নতির অনুমোদন আবু করেছেন হাসি মুখে। আম্মাকেও বিষয়টি অবহিত করেছেন নির্দ্বিধায়। যোগ্য জীবনসঙ্গীর মতোই আম্মাও সেই সিদ্ধান্তে সহমত জ্ঞাপন করেছেন। অনুমোদনের ফাইলে আব্বু তার শিশির বিন্দুর মতো হস্তাক্ষরে লিখেছেন, আমি তার এসিআরগুলো দেখলাম। চাকরি জীবনের রেকর্ড অনুযায়ী আর পদোন্নতি পাওয়া উচিত। আর মুক্তিযুদ্ধের সময় তার বিতর্কিত ভূমিকা ছিল বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু বিষয়টি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কারো প্রতি সন্দেহবশত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে বলে আমি মনে করি না। যদি তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তবে তা আলাদাভাবে উপস্থাপন করা যেতে পারে। যেহেতু নির্দিষ্ট কোনো অভিযোগ এখানে দেখানো হয়নি বা কোনো প্রমাণও নেই, তাই আমি বিষয়টিকে বিবেচনার মধ্যে না এনে তার এই পদোন্নতি অনুমোদন করলাম। আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল আব্বু চেয়েছিলেন যে যুদ্ধাপরাধী পাকিস্তান সেনাদের বিচার হোক আন্তর্জাতিক আইন অনুসারে। যুদ্ধাপরাধী যদি বাঙালি হয়ে থাকে তাহলে তাকে নাগরিকত্ব থেকে বিচ্যুত না করে তার বিচার যেন হয় দেশের মাটিতে ও বাংলাদেশের আইন অনুযায়ী। পাকিস্তানের পক্ষ অবলম্বনকারী AZM শামসুল আলম, যিনি ৬ দফা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচুর লেখালেখি করেছিলেন ওয়াশিংটনে ট্রেনিংয়ে থাকার সময়, তার নাগরিকত্ব বাতিল হয়ে যায়। অনুতপ্ত ওই ব্যক্তি দেশে তার পরিবার পরিজনের কাছে ফিরে যেতে ইচ্ছুক ছিলেন এবং বিচারের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত এই মর্মে আবেদন করেছিলেন। শামসুল আলমের বাংলাদেশ বিরোধী কার্যকলাপে প্রচণ্ড ক্ষোভ থাকা সত্ত্বেও আব্বু তার নাগরিকত্ব বহাল রেখে দেশে ফিরে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করেন। তারপর রাষ্ট্র যদি মনে করে তার বিচার করা উচিত, তাহলে তার বিচার হবে এই মত প্রকাশ করেন। বিষয়টিকে তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নানের বরাত দিয়ে মুজিব কাকুর কাছে উত্থাপন করেন। কদিন পর মুজিব কাকু আব্বুকে তার অফিসে ফোন করেন। বিষয় শামসুল আলমের নাগরিকত্ব বাতিল সম্পর্কে আব্বুর মতামত। আব্বু মুজিব কাকুকে বলেন, মুজিব ভাই, এই বিষয়ে আপনার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। আজকে শামসুল আলমের দরখাস্তের কারণে বলার সুযোগ হল। প্রথম কথা, আমাদের কোনো অধিকার নেই যে মানুষটা বাংলাদেশে জন্মেছে তাকে দেশের নাগরিকত্ব থেকে বহিষ্কার করার। এটা অন্যায়। যত তাড়াতাড়ি সম্ভব এই অন্যায় সিদ্ধান্তকে পরিবর্তন করা উচিত। দ্বিতীয় কথা, আমি শামসুল আলমের দরখাস্ত পাঠিয়েছি, যেটা এখন আপনার কাছে আছে, সেটা দেখেন এবং সে যে অন্যায় করেছে এই কারণে তাকে বাংলাদেশে নিয়ে এসে দেশের আইন অনুযায়ী বিচার করার ব্যবস্থা করেন। আব্বু যুক্তি ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিল করা হয়নি। জার্মান নাগরিক হিসেবেই তাদের সমুচিত বিচার হয়েছে। মুজিব কাকুকে তিনি বললেন, গুলাম আজমকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই সব লোক বিদেশে থাকলে তাদের শাস্তি তো হল না। এই দেশের মানুষ তো জানতেই পারল না যে তারা কি জঘন্য অপরাধ করেছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়। সুতরাং দেশে তাদের আসতে হবে।
দেশে ফিরে আসার পর তাদের বিচার করতে হবে এবং বিচারে যে শাস্তি হবে সেই শাস্তি তাদের দেওয়া হবে। যদি কেউ বেকসুর খালাস পায় সেটা সে পাবে। ব্যক্তিগত ক্ষোভ, ঘৃণা ও বিদ্বেষের ঊর্ধ্বে আইনের শাসনের প্রতি আব্দুর গভীর শ্রদ্ধা এবং নিজ জীবনের প্রতিটি ক্ষেত্রে আইনের শাসন ও ন্যায়বিচারের প্রয়োগ বাংলাদেশের রাজনীতিতে আব্বুকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। ওই একই কারণে তাকে পদে পদে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয়েছিল। বাধা এসেছিল মূলত তার নিজ দলের উচ্চ পর্যায়ের ক্ষমতাধর ব্যক্তিবর্গের কাছ থেকেই। তাদের সামন্ততান্ত্রিক চিন্তাধারা ও স্বৈরাচারী কার্যকলাপ নবজাত বাংলাদেশের প্রগতির পথে হয়ে দাঁড়িয়েছিল পর্বত সমান অন্তরায়। ১৯৭২ সালের শুরুতে সারা বাংলাদেশ শিশু খাদ্যের সংকট দেখা দেয়। আম্মা তখন মহিলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট, বেগম সুফিয়া কামাল প্রেসিডেন্ট। নারীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত অরাজনৈতিক বেসরকারি সংগঠন মহিলা পরিষদ ওই জাতীয় সংকট উত্তরণের জন্য বলিষ্ঠ ভূমিকা নেয়। আম্মার নেতৃত্বে নারীদের মিছিল সরাসরি মিন্টু রোডে অবস্থিত গণভবনে মুজিব কাকুর সঙ্গে সাক্ষাৎ করে। শিশু খাদ্যের সংকট সমাধানের জন্য তার হাতে তুলে নেওয়া হয় স্মারকলিপি। আম্মাকে ওই ভূমিকায় দেখে মুজিব কাকু মোটেও প্রীত হলেন না। আম্মা আশ্বাস দিলেন যে তিনি ও তার সংগঠন সরকারকে বিব্রত করার জন্য আসেনি, বরং সংকট নিরসনের জন্য সরকারকে সহায়তা করতেই প্রস্তুত। ওই ঘটনার পর মুজিব কাকু আম্মাকে মহিলা আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য প্রস্তাব পাঠান। প্রস্তাব পাবার পর আম্মা আব্বুকে বললেন, মুজিব ভাই আমাকে মহিলা আওয়ামী লীগে যোগ দিতে বলছেন, তুমি কি বলো? আব্বু বললেন, এটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এ বিষয়ে তুমি যা ভালো মনে করবে সেটাই করো। আম্মা চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত মহিলা আওয়ামী লীগে যোগ দিলেন। আম্মাকে মহিলা আওয়ামী লীগে যোগদানের নির্দেশ দিয়ে মুজিব কাকু অজান্তেই তার দলকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছিলেন। ১৯৭৫ সালে মুজিব কাকু, তার পরিবার এবং আব্দুসহ ৪ জাতীয় নেতৃবৃন্দের নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগে যখন চরম নেতৃত্ব শূন্যতা দেখা দেয়, তখন আওয়ামী লীগের আহ্বায়িকা হিসেবে নেতৃত্ব দানের জন্য দল সর্বসম্মতিক্রমে এপ্রিল ১৯৭৭ আম্মাকে মনোনীত করে। মহিলা আওয়ামী লীগের সদস্য হবার কারণে দলীয় বিধি অনুযায়ী আম্মার উপর নেতৃত্বভার অর্পণ করা দলের পক্ষে সম্ভবপর হয়। ১৯৭২-এর আগস্ট মাসে আম্মা ও ফৌজিয়া মুসলিম মহিলা পরিষদের প্রতিনিধি হিসেবে মঙ্গোলিয়া গেলেন আফ্রিকা ও এশিয়ার সংহতি ও উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত আফ্রো এশিয়ান পিপলস সলিডারিটি অর্গানাইজেশন অ্যাপসো-এর আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করতে। ব্যক্তিগত উদ্যোগে এবং মহিলা পরিষদের মতো বেসরকারি ও অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে আম্মা অব্যাহত রেখেছিলেন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড। একই বছরে মহিলা পরিষদের উদ্যোগে এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩ দিনব্যাপী এই সম্মেলনকে সার্থক করতে আম্মা সুফিয়া খালা, কবি সুফিয়া কামাল, মহিলা পরিষদের সভানেত্রী মালেকা খালা, মালেকা বেগম, একসময় তিনি মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন, আয়েশা খালা, আয়েশা খানম, বর্তমানে মহিলা পরিষদের সভানেত্রী প্রমুখ মহাব্যস্ত। সে সময় মালেকা খালা ও আয়েশা খালার সঙ্গে প্রায়ই দেখা হতো আমাদের বাড়িতে। সম্মেলনে যোগদানের জন্য বিদেশ থেকেও বহু নারী নেত্রী বাংলাদেশে আসেন। তাদের অনেকের জন্য থাকার বন্দোবস্ত করা হয় হোটেল পূর্বানীতে। মালেকা খালা আমাকে সঙ্গে নিয়ে হোটেলে যেতেন অতিথিদের খোঁজ খবর নিতে, তাদের সুবিধা অসুবিধার কথা জানতে। সম্মেলন শেষে বিদেশি অতিথিদের জন্য লঞ্চে নদী ভ্রমণের ব্যবস্থা করা হয়। আমাদের অবাক করে দিয়ে এলেনা নামের এক বিদেশি অতিথি চমৎকার বাংলায় আমাদের সঙ্গে কথাবার্তা শুরু করলেন। অধ্যাপিকা এলেনা ব্রোজালিনা জানালেন, শান্তিনিকেতনে তিনি বেশ বছর ছিলেন এবং বিশ্বভারতী থেকে বাংলা সাহিত্যে ডিগ্রি করেছেন। তিনি বললেন যে বাংলাদেশের জন্ম বাংলা সাহিত্য ও শিল্পকে আরও সমৃদ্ধ করবে। নারীর ভাগ্য উন্নয়ন, মুক্তি প্রসঙ্গেও আলোচনা অব্যাহত রইল। সম্মেলনে দেশি বিদেশি অভ্যাবাদদের কথা শুনে মনে হল যে নারী, সে যে রাষ্ট্রেরই হোক না কেন, শুধু নারী হয়ে জন্মানোর কারণেই তারা কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার। দেখতে দেখতে ১৯৭৩ এসে গেল। স্বাধীনতা লাভের পরপরই যে সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল তা এতদিনে সমাপ্ত হয়েছে। সংবিধান রচনা কমিটির সদস্য হিসেবে আব্বু ও তার সহকর্মীরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে ছিলেন বদ্ধপরিকর। এ কারণেই মাত্র ১ বছরের মধ্যেই জাতিকে একটি সংবিধান দেওয়া আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভবপর হয়।
নতুন সংবিধানের আলোকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় মার্চ মাসে। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা তখনও ব্যাপক। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলেও দলের কিছু নেতা নির্বাচনে কারচুপি করে জিতেছে এ খবর কিছু পত্রিকায় প্রকাশিত হয় এবং বড়দের আলোচনা থেকেও সে খবর শুনতে পাই। সিলেটের কয়েকটি আসনে কারচুপি এবং কুমিল্লায় খন্দকার মোস্তাক চুরি করে জিতেছে এই খবরগুলো রাজনৈতিক মহলে তখন অজানা ছিল না। দলীয় নেতার কিছু অংশের এ ধরনের অনৈতিক আচরণ আব্বুর পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না। আত্মসমালোচনার মাধ্যমেই আসতে পারে আত্মশুদ্ধি, এই নীতিতে বিশ্বাসী আব্দু ক্রমশই একাকী হয়ে পড়েন। ১৯৭৫-এর একটি স্মরণীয় দিন ছিল ১৭ই এপ্রিল। বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আব্বু ও আম্মার সঙ্গে আমরা ৪ ভাই বোন হেলিকপ্টার যোগে ১৬ই এপ্রিল কুষ্টিয়ায় পৌঁছাই। সেদিন বিকেলেই আব্বু কুষ্টিয়ার বারাদিতে মহিলা কল্যাণ সমিতির নিজস্ব গৃহের ভিত্তি স্থাপন করেন। মহিলা সমিতিটি তিল তিল করে গড়ে উঠেছিল নিবেদিত সমাজকর্মী এবং মুক্তিযোদ্ধা সেলিনা হামিদ ও তার স্বামী হামিদ সাহেবের অক্লান্ত প্রচেষ্টায়। ১৭ই এপ্রিল আমরা জিপ ও মাইক্রোবাস করে রওনা দিই ঐতিহাসিক মুজিবনগরের উদ্দেশ্যে। মেহেরপুর থেকে প্রায় ১২ মাইল দূরে ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় অবস্থিত ছায়াস্নিগ্ধ ঘন সবুজ আম্রকানন, এই স্থানটির নামকরণ আব্বু করেছিলেন মুজিবনগর, বাংলাদেশের প্রথম রাজধানী। আব্বুর মুখে শোনা সেই মুজিবনগর আমার মানসপটে যেন এক রূপকথার রাজপুরী, যেখানে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। তার দেখা পাবো ভেবে আমার মন আনন্দে বিহ্বল। রিমি ও আমি কিচিরমিচির করে আমাদের আনন্দ প্রকাশ করছি। আমাদের সফরসঙ্গী বাংলাদেশ সরকারের প্রথম সংস্থাপন সচিব নুরুল কাদের খানের হাতে একটি মোটা ইংরেজি বই। সকলের উচ্ছ্বসিত কথাবার্তার মধ্যেও নিবিষ্টভাবে তিনি বই পড়ছেন দেখে ভালো লাগল। তার স্ত্রী তারিন কাকের সঙ্গে আমাদের বেশ ভাব হয়ে গেল। ব্যারিস্টার আমিরুল ইসলাম ও তার স্ত্রী জাহানারা আমিরও আমাদের সঙ্গে এসেছেন। তারাও গল্প করছেন, স্মৃতিচারণা করছেন ৭১-এর। ঘন সবুজ আম্রকাননের অব্যক্ত সংভাষণ যেন সাদরে অভ্যর্থনা জানাচ্ছে আজকের এই বিশেষ দিনটিতে। এমনি কথা মনে উদিত হল মুজিবনগরে পৌঁছে। শত মানুষের সরব উপস্থিতিতে মুখরিত আম্রকাননে মঞ্চ করা হয়েছে। আব্বু ও সৈয়দ নজরুল ইসলাম, তখন তিনি শিল্পমন্ত্রী, মঞ্চের পাটাতনে পাশাপাশি বসেছেন। সভায় উপস্থিত প্রথম মন্ত্রিসভার প্রায় সকল সদস্য, যার নামে মুজিব কাকুই অনুপস্থিত এমন এক গুরুত্বপূর্ণ সভায়। মুক্তিযুদ্ধের সময়ের ঘটনাবলী জানতে চাওয়া সম্বন্ধে তিনি যেমন রহস্যজনকভাবে নীরবতা পালন করেছেন, তেমনই দুঃখজনকভাবে এড়িয়ে গিয়েছেন মুজিবনগরকে। তার জীবদ্দশায় তিনি কখনোই স্বাধীনতার ওই গৌরবদীপ্ত স্থানটিতে যাননি, যেন তার মনের অভিধানে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের কোনো অস্তিত্বই নেই। পাকিস্তানি জঙ্গি হামলা ও বোমাবর্ষণ থেকে দূরে এবং নিরাপত্তার খাতিরে কলকাতার তৎকালীন ৮ নম্বর থিয়েটার রোডে স্থানান্তরিত হয়েছিল প্রথম বাংলাদেশ সরকারের প্রশাসনিক কার্যালয় এবং রাজধানী মুজিবনগর। আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য কূটনৈতিক আদান-প্রদান, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, দেশরক্ষার নীতি প্রণয়ন প্রয়োগ, স্বাধীন বাংলাদেশের উপযোগী অর্থনৈতিক, বাণিজ্য, সমাজকল্যাণ প্রভৃতি অঙ্গ সংগঠনগুলো গড়ে তোলা সহ সমগ্র স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল এই ৮ নম্বর থিয়েটার রোড থেকেই। আব্বু এই কার্যালয়ে দিবানিশি যাপন করেছেন এবং একাগ্র সাধনায় মুক্তিযুদ্ধকে সাফল্যমণ্ডিত করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় সরকার বেশ কবারই জানতে চেয়েছিল যে বাংলাদেশ সরকার ৮ নম্বর থিয়েটার রোডকে সংরক্ষণ করবে কিনা। ভবনটি তখনও ভারতীয় সরকারের মালিকানায় ছিল, কিন্তু এই বিষয়ে মুজিব কাকুর অনাগ্রহ, অনীহা ও নিরুত্তাপ মনোভাবের কারণে বাংলাদেশের গৌরবময় সেই ঐতিহাসিক স্থানটি আর সংরক্ষিত হয়নি। বহুকাল পরে ১৯৮৭ সালে শিশুপুত্র তাজ ও মিম্মকে সঙ্গে করে আবারও প্রবেশ করেছি ৮ নম্বর থিয়েটার রোডে তথা মুজিবনগরে। প্রাচীন গাছের প্রহরায় আংশিকভাবে ঢাকা প্রথম বাংলাদেশ সরকারের প্রাণকেন্দ্র এই পুরাতন ভবনটি ততদিনে পরিণত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান অরবিন্দ আশ্রমে। সড়কটির নামও বদলে গিয়েছে, নতুন নাম শেক্সপিয়ার সরণি। অরবিন্দ আশ্রমের একজন বয়স্যান পরিচালক আমার পরিচয় পেয়ে অতি সমাদরে পুরো ভবনটি আমাদের ঘুরে দেখালেন। আব্বুর ব্যবহৃত অফিস কক্ষে প্রবেশ করে অপরিচিত জিনিসপত্রের ফার্নিচারের ভেতরেই যেন আমি খুঁজতে থাকলাম এক পরম পরিচিত মানুষের স্পর্শ। যেন সময়কে বন্দী করে আমি প্রবেশ করলাম এক অনন্য ইতিহাসের মর্মস্থলে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং ঐতিহাসিক প্রয়োজনেই ৮ নম্বর থিয়েটার রোডকে জাদুঘর হিসেবে সংরক্ষিত করা যেত। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফরাসি রাজনীতিবিদ ও সামরিক নেতা চার্লস দ্য গোল
পরবর্তী সময় ফ্রান্সের প্রেসিডেন্ট পার্শ্ববর্তী দেশ ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করে নাৎসি জার্মানির অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দেন। লন্ডন থেকে প্রায় ৩৬ মাইল দূরবর্তী ঐতিহ্যবাহী শহর বার্ক হ্যামিল্টন, যেখানে তিনি ফরাসি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন, তা এখনও দ্যাঘলের স্মৃতিকে ধরে রেখেছে। সমাজতান্ত্রিক অর্থনীতির বিপ্লবী চিন্তাবিদ ও পুঁজিবাদী অর্থনীতির সুগভীর বিশ্লেষক কার্ল মার্কস তাঁর নির্বাসনকালীন সময় লন্ডনে যে বাড়িটিতে সপরিবারে কিছুকাল ছিলেন, সেই ২৮ নম্বর ডিন স্ট্রিটের বাড়ির দোরগোড়ার ফলকে উল্লিখিত রয়েছে যে কার্ল মার্কস ১৮৫১ থেকে ৫৬ সাল পর্যন্ত এই বাড়িটিতে বসবাস করতেন। নিজ দেশের স্বর্ণ সন্তানদের প্রাপ্য মর্যাদা না দিয়ে এবং নিজ জাতির স্বর্ণোজ্জ্বল ইতিহাসকে অবহেলা ও খণ্ডিত করে আমরা বহির্বিশ্বের সামনেও হয়ে গেছি ম্লান ও সংকুচিত। ৮ নম্বর থিয়েটার রোড সংরক্ষিত যেমন হয়নি আমাদের নেতৃত্বের মানসিক দৈন্যতার কারণে, তেমনি স্বাধীনতার পরপরই আব্বুর পরিকল্পনা অনুযায়ী সোহরাবর্দী উদ্যানেও গড়ে ওঠেনি মুক্তিযুদ্ধের জাদুঘর। মুক্তিযুদ্ধের স্মৃতিকে যদি স্বাধীনতা যুদ্ধের পরপরই বিজয়ী বাংলাদেশে জাতীয় পর্যায়ে সংরক্ষিত করা হতো, তাহলে আজ দেশে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের ক্ষমতা বৃদ্ধি পেত না। বাংলাদেশের মতো অনুন্নত দেশের সরকারের পক্ষে যতখানি সম্ভব আমাদের ইতিহাসকে জাতীয় পর্যায়ে সংরক্ষিত করা, বেসরকারিভাবে জাতীয় পর্যায়ে তা করা কঠিন কাজ। বেসরকারি উদ্যোগে ঢাকা শহরে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘর একটি প্রশংসনীয় উদ্যোগ। দুর্ভাগ্য যে ইতিহাসকে সংরক্ষণ করতে বাংলাদেশ সরকার জাতির প্রতিনিধিত্ব করেনি, প্রতিনিধিত্ব করেছে দলের, এবং সেই দলেরই ব্যক্তিবিশেষকে। পছন্দ না হলে নিজ দলের ইতিহাস চিহ্নিত মানুষদের বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেননি। এভাবেই আমরা একসময় পরিণত হয়েছি ইতিহাস বিস্তৃত ও পথহীন জাতিতে। দেরিতে হলেও ২০১১-র ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তূপ প্রকল্পের অংশবিশেষের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভূগর্ভস্থ জাদুঘরের প্রতিষ্ঠা বর্তমান আওয়ামী লীগ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। আশা করি এই জাদুঘর ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে অখণ্ডিত, অবিকৃত ও বস্তুনিষ্ঠ ইতিহাসকে সংরক্ষণ করবে। সেদিন সেই ১৯৭৩-এর বৈশাখের অপরাজে মুজিবনগর আম্রকাননের মঞ্চের সামনে উপবিষ্ট আমার কিশোর হৃদয়ে স্থান পায়নি হৃদয় বিদারক কোনো আবনাহা। আমি সেই স্বর্ণালী সময়ে ইতিহাসকে স্পর্শ করেছি ইতিহাস প্রমাণ মানুষদের সান্নিধ্যে এসে। ইতিহাসকে সংরক্ষিত করেছি হৃদয়ের মণিকোঠায়। সেদিনের ভাষণে আব্বু বলেছিলেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন কাজ। বিদেশি সাহায্য মুক্ত স্বনির্ভর অর্থনীতির মাধ্যমেই সত্যিকারের স্বাধীনতা অর্জন সম্ভব। সেই ১৭ এপ্রিল রাতের স্মৃতিটি ছিল বড় মনোমুগ্ধকর। লোককবি লালন শাহের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও গানের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় ছেউড়িয়া গ্রামে। লালন লোকসাহিত্য একাডেমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আবু প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন এবং বলেন যে লালন শাহ ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লোককবি। আলোচনা ও বক্তব্য শেষ হওয়ার পর শুরু হল লোকগীতির অনুষ্ঠান। একতারা ও দোতারা বাজিয়ে শিল্পীরা লোকগীতি পরিবেশন করলেন। মঞ্চের পাটাদনে আব্বু পরিবার সহ বসে তন্ময় হয়ে গান শুনছেন। আব্বুর কাছাকাছি আমি বসে রয়েছি। পুরো পরিবার একত্র হয়ে নিশিরাত এমন মর্মিয়া গান শোনার বিরল সৌভাগ্যে মন আত্মহারা। জাতি, ধর্ম, শ্রেণী ও গোত্রের গণ্ডি পেরিয়ে যে লালন আলিঙ্গন করেছেন বিশ্ব মানবতাকে, তারই সঙ্গীতের মূর্ছনায় হৃদয় উল্লসিত। একতারার মৃদু স্পন্দন তুলে বাউল গায়ক চুক বুঝে লালন শাহের গান গাইছেন। সব লোককে কয় লালন কি আত সংসারে, লালন কয় আডের মাথা বিকাইছি সাতবাজারে। মন্ত্রিপরিষদের বৃন্দ মুজিবনগর সরকারের প্রতিষ্ঠাবার্ষিকীর পরপরই চলে গিয়েছিলেন। আব্বু বাড়তি একদিন থেকে গিয়েছিলেন কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য। ১৮ এপ্রিল সকালে আব্বু লোকসাহিত্য একাডেমির উদ্বোধন করেন। গতকালের মতো এই সকালেও লোকে লোকারণ্য। দূর দূরান্ত থেকে কত মানুষজন এসেছে। পরম আগ্রহে তারা অনুষ্ঠান উপভোগ করছেন। দর্শকের সারিতে আব্বু ও আম্মার পাশে বসে আমরা জানছি নতুন তথ্য। বাঙালি সংস্কৃতির বলিষ্ঠ বিকাশে লোকসাহিত্যের অবদান সম্পর্কে আমরা শুনছি বক্তাদের বিভিন্ন আলোচনায়। বক্তব্যর ফাঁকে এক গায়ক হারমোনিয়ামে স্বাধীন বাংলা বেতারের গান ধরলেন। সোনায় মোড়ানো বাংলা মদের শ্মশান করেছে কে 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 ইয়াহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে, ভুট্টো তোমায় আসামির মতো জবাব দিতে হবে। রবি ঠাকুরের অমর কাব্য সোনার তরীর জন্মস্থান শিলাইদহ ছিল আমাদের সফরের অন্যতম এবং শেষ আকর্ষণ।
ফাল্গুনের মৃদুমন্দ হাওয়ায় দোল খাওয়া তরণীর মধ্যে বসিয়ে বিশ্বকবি রচনা করেছিলেন এমন এক কবিতা, এমনি ভাবনায় আমরা যেন কিছু মুহূর্তের জন্য হারিয়ে গেলাম। তারপরই সফর শেষে ফিরে গেলাম ঢাকার শহরে। আব্বু আবারও যেন হারিয়ে গেলেন আকাশপ্রমাণ কর্মব্যস্ততার মাঝে। লিভার সিরোসিস রোগাক্রান্ত মফিজ কাকুর শরীর দিনে দিনে খারাপ হচ্ছিল। পিজি হাসপাতালে ওনাকে ভর্তি করে চিকিৎসা চালানো হলো অনেক দিন পর্যন্ত, কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি হল না। ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মফিজ কাকুকে নিয়ে আগস্টে আম্মা লন্ডনে গেলেন চিকিৎসার জন্য। সাথে ছোট মিমি ও সোহেলকে নিলেন। আব্দুর সাথে বাসায় তখন শুধু রিমি আর আমি। সে সময় আমি ম্যাক্সিম গোর্কির মা গল্প পড়া শেষ করে স্কুলের বন্ধুর কাছ থেকে ধার করা দিল্লির বুকে দস্যু বনহুর পড়া শুরু করলাম। একদিন অফিস থেকে ফিরে আব্বু আমার খোঁজ নিতে ঘরে ঢুকলেন। পড়ার টেবিলে আমি দস্যু বনহুর পড়ায় মগ্ন। আব্বু আমাকে পড়ার বই ফেলে এই বই পড়তে দেখে ফেলেছেন। আমার তখন ধরনী দ্বিধাহাও এই অবস্থা। আব্বু বইটির শিরোনামে এক ঝলক চোখ বোলালেন, স্মিত হাসলেন, কিন্তু কিছু বললেন না। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম।